আমরা গত ক্লাসে উইন ব্রিজ অসিলেটর শুরু করেছিলাম, তাই না? জি স্যার, অ্যানালাইসিসটা শেষ করতে পারি নাই, শুধু ডেসক্রিপশন দেওয়া হয়েছিল স্যার। আচ্ছা, আমি সার্কিটটা রিড্র করেছি, ঠিক আছে? এখন যে সার্কিটটা দেখতে পাচ্ছ ওই আগের সার্কিটেই এটা আমার মতো করে আমি ড্র করেছি। এখানে গত ক্লাসের কথাগুলো যদি আবার একটু রিপিট করি, যে উইন ব্রিজ অসিলেটরে যে অ্যাম্পলিফায়ারটা থাকবে সেটার ফেজ শিফট হতে হবে 0 ডিগ্রি, তার মানে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হতে হবে, ঠিক আছে? কারণ এখানে উইন ব্রিজ যেই ফিডব্যাকটা করবে সেই ফিডব্যাকের কোনো ফেজ শিফট থাকবে না, তাহলে অ্যাম্পলিফায়ারেরও কোনো ফেজ শিফট তৈরি করলে চলবে না, তাই না? সেই জন্য নন ইনভার্টিং হতে হবে। তাহলে আমরা জানি যে কমন ইমিটার অ্যাম্পলিফায়ার কি করে, 180 ডিগ্রি ফেজ শিফট তোমার করে। 80 ডিগ্রি ফেজ শিফট করে 180 ডিগ্রি। সেই জন্য দুইটাকে যদি আমরা ইউজ করি পর পর তাহলে কি হবে, 0 ডিগ্রি 0 ডিগ্রি ফেজ শিফট হবে। এখন তোমরা হয়তো বলতে পারো স্যার এটা কমন বেস দিয়েও তো করতে পারতাম, তাহলে তো 180 ডিগ্রি ফেজ শিফটের দুইটা অ্যাম্পলিফায়ার ইউজ করতে হতো না, তাই না? তাহলে কমন বেজের একটা প্রবলেম আছে যে ইনপুট ইম্পিডেন্স খুব লো, তাই না? জি স্যার। সেই জন্য এই এখানে যে সার্কিটটা থাকে ব্রিজের ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক হাই হবে, কারণ এখানে যে সি গুলো ইউজ করা হবে সেগুলো খুব ছোট হবে, আর গুলো মোটামুটি বড় হবে, সেই জন্য আমরা এটাই মোটামুটি চুজ করি, ঠিক আছে? এটাই কমন সার্কিট। তাহলে এখানে আমরা আগে ব্রিজ সম্বন্ধে বলি, গত ক্লাসের কথাগুলো। এখানে দেখো 4টা আর্ম আছে না, 4টা আর্মে যে ব্রিজ তৈরি হলো সেটাকে আমরা বলতেছি কি, সেটাকে আমরা বলছি হুইট স্টোন, ঠিক আছে? এই হুইট স্টোন ব্রিজ, সরি উইন ব্রিজ, স্যার। উইন ব্রিজ। এই উইন ব্রিজের এই একটা আর্ম, এখানে একটা আর্ম আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাই না? এই 4টা আর্ম দেখতে পাচ্ছ না? জি এখন এই স্যার। 4টা আর্মের মধ্যে 2টা হলো কমপ্লিটলি রেজিস্টিভ, এটাকে আমরা একটা ব্রাঞ্চ বলতে পারি, যে একটা ব্রাঞ্চ হলো রেজিস্টিভ আর একটা ব্রাঞ্চের মধ্যে কি আছে, তোমার ক্যাপাসিটর আছে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে তোমার এসি, এই ব্রাঞ্চটাকে আমরা বলতে পারি এসি ব্রাঞ্চ, কারণ ডিসির জন্য এটা কাজ করবে না। করবে? সিরিজে দেখো ক্যাপাসিটর আছে, না স্যার, করবে না। করবে না, ঠিক আছে? তাহলে এটা হলো এসি ব্রাঞ্চ, এটা হলো তোমার ডিসি ব্রাঞ্চ। আচ্ছা, এইখানে ব্যালেন্স কন্ডিশন বলতে কি বোঝায়? ব্যালেন্স কন্ডিশন বলতে বোঝায় যে এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ কি হবে, সেম ইকুয়াল। সেম হবে, ঠিক আছে? আমরা এটা ব্যালেন্স কন্ডিশন বলতে যে এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ সেম হবে। ওই হুইটস্টোন ব্রিজেও তো একই কথা, তাই না? যে জি গ্যালভানোমিটারে স্যার। কি হতে হয়, 0 হতে হয় না ব্যালেন্স কন্ডিশনে? জি স্যার। জি স্যার। তাহলে দুই টার্মিনালের ভোল্টেজ কি হতে হয়, সেম হতে হয়। তাহলে এটারও ব্যালেন্স কন্ডিশন হলো এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ হবে সেম। আচ্ছা, এখন এই অ্যাম্পলিফায়ারের কানেকশনটা দেখো একটু কেমন জানো না, একটু পিকুলিয়ার না? যে মিটার তো গ্রাউন্ডে দেওয়ার কথা ছিল, তাহলে এই মিটার গ্রাউন্ডে না দিয়ে এইখানে এনে রেজিস্টারে কেন দিয়ে দেওয়া হলো? ওর সেপারেটলি একটা রেজিস্টার দিয়ে কেন দিলাম না এটার মতো, তাই না? জি স্যার। এখানে তো সরাসরি একটা রেজিস্টার দিয়ে আমরা গ্রাউন্ডে কানেক্ট করেছি, এটাও তো আমরা এখানে একটা রেজিস্টার দিয়ে সরাসরি গ্রাউন্ড করতে পারতাম। এটা এখান দিয়ে কেন করেছে? এইখানে আসলে নেগেটিভ ফিডব্যাক ইউজ করেছে, ঠিক আছে? এখানে কি করেছে? নেগেটিভ ফিডব্যাক ইউজ করেছে। দেখো আউটপুটটা যদি তুমি এই ব্রাঞ্চ দিয়ে কনসিডার করো, যে আউটপুটটা এই ব্রাঞ্চ দিয়ে আসলো, তাহলে এখানে এসে ডিভাইড হবে না? জি স্যার। ডিভাইড হলে এখানে একটা ভোল্টেজ প্রডিউস হবে, ঠিক আছে? সেই ভোল্টেজটা কোথায় অ্যাপ্লাই হবে? গ্রাউন্ডের রেসপেক্টে ইমিটারে অ্যাপ্লাই হবে, ইমিটারে। ঠিক আছে? তাই কমন ইমিটার অ্যাম্পলিফায়ারে যদি কোনো একটু ভোল্টেজ তুমি ইমিটারে দিতে পারো, তাহলে সেটা কি হবে, সেটা ফিডব্যাক হবে। এটা নিয়ে আর বেশি কথা বলার দরকার আছে? না স্যার। কেন? যে এখানে ভোল্টেজ যদি দিয়ে দাও পজিটিভ, তাহলে এখানে যদি ধরো এখানে দিয়েছো তুমি 2 ভোল্ট, আর এখানে ছিল মনে করো ইনপুট 3 ভোল্ট, তাহলে এখানে বেজ ইমিটার জাংশনের ভোল্টেজ কি হলো, 2 ভোল্টের কারণে মাইনাস হয়ে গেল না 3 থেকে? জি স্যার, কমে যাবে। তার মানে এটা নেগেটিভ ফিডব্যাক প্রডিউস করছে। তাহলে এটা নেগেটিভ ফিডব্যাক প্রডিউস করতে হবে আমাদের। কেন? আমরা পরে দেখবো যে এই অ্যাম্পলিফায়ারের গেইন, পুরো দুইটা অ্যাম্পলিফায়ারের গেইন হতে হবে কত, অনলি 3, ঠিক আছে? ভোল্টেজ গেইন কত হবে? অনলি 3।
তাহলে দুইটা মাল্টিপল টু স্টেজ এমপ্লিফায়ার দিয়ে 3 বানাতে হলে এমপ্লিফায়ারের গেইন অনেক কম করতে হবে, সেই জন্য নেগেটিভ ফিডব্যাক লাগবে। বুঝতে পেরেছো? নেগেটিভ ফিডব্যাক দিলে কি হয়? গেইন কমে যায়। কমে যায়। তাহলে এটার জন্য গেইন কমবে। আচ্ছা, এবার আসি এইটা সম্বন্ধে। এইখানে দেখো এই নেটওয়ার্কটা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে কি করবে? 0 ডিগ্রি ফেজ শিফট প্রডিউস করবে। এই অ্যাম্পলিফায়ার কত ডিগ্রি ফেজ শিফট প্রডিউস করেছে? 0। তাহলে এই অ্যাম্পলিফায়ার এখানেও 0 ডিগ্রি ফেজ শিফট হতে হবে, তাহলে আমাদের এই যে বার্কহাউজেন ক্রাইটেরিয়া ফুলফিল হবে, আমাদের অ্যাম্পলিফায়ারটা অসিলেট করতে শুরু করবে। আচ্ছা, সেটা একটু বোঝার চেষ্টা করি। ধরো ভেরি লো ফ্রিকোয়েন্সি এখানে তুমি অ্যাপ্লাই করেছো, ভেরি লো, এফ এর ভ্যালু কি? ভেরি লো। তাহলে তোমার এই এই ক্যাপাসিটরটা কি ওপেন না? জি স্যার, ওপেন জি স্যার। থাকবে। অলমোস্ট ওপেন। তাহলে আমরা বলতে পারি যে এইটা এখন আর ইফেক্টিভ নেই। তখন এইটার তুলনায় এই R2 এর ভ্যালু কি হবে? ছোট হবে, তখন এইটা ইফেক্টিভ হবে, তাই না? জি স্যার। কিন্তু এখানে কি হবে বলো? ভেরি লো হলে এই ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্সটা অনেক বড় হবে। জি স্যার। তাহলে দুইটা সিরিজে থাকলে এই ব্রাঞ্চে কে ইফেক্টিভ? R1 ক্যাপাসিটর। স্যার। ক্যাপাসিটর ইফেক্টিভ। তাহলে এইখানে এখন ভোল্টেজটা যে যাবে, সেই ভোল্টেজটা বলো দেখি লিড করবে না ল্যাগ করবে? এই ক্যাপাসিটর দিয়ে যে রেজিস্টারের অ্যাক্রসে যে ড্রপটা হবে, লিড করবে করবে স্যার। না ল্যাগ লিড করবে? করবে। লিড করবে, রাইট, লিড করবে। তাহলে সর্বোচ্চ কত ডিগ্রি লিড করতে পারে? ম্যাক্সিমাম থিওরিটিক্যালি 90 90 ডিগ্রি। তাহলে ভেরি লো ফ্রিকোয়েন্সিতে আমরা একেবারে 0 ডিসি ভোল্টেজ দিলাম, তাহলে এটা 90 ডিগ্রি লিড করবে। তাহলে আমরা এরকম একটা গ্রাফ ড্র করতে পারি যে শুরুতে ভেরি লো ফ্রিকোয়েন্সির জন্য এটা 90 ডিগ্রি লিডিং এ থাকে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন যতই ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকবে ততই এর রিঅ্যাকট্যান্স কি হতে থাকবে? বলো, কমতে কমতে থাকবে। তাহলে এই যে লিডিং ফেজটা ধীরে ধীরে কি হতে থাকবে? কমতে থাকবে। কমতে থাকবে। কমতে থাকবে। আচ্ছা, যতই ফ্রিকোয়েন্সি এখন বাড়তেছে এইটা কমতেছে, এটা কমে কমে আবার এইটা ধীরে ধীরে কি হচ্ছে? বাড়তেছে। তাহলে আমি বাড়তেছে। আরেকটা এক্সট্রিম কেসের কথা বলি। এট ভেরি হাই ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, এইটা শর্ট হয়ে গেল না? জি স্যার। তাহলে এইটার আর কোনো মানে কন্ট্রিবিউশন নেই। ইফেক্ট এখন থাকবে না। ইফেক্টিভ হলো কে? ইফেক্টিভ হয়ে গেল তোমার R1, R1 তাই তো? R1 ইফেক্টিভ হলো। এখন এখানে দেখো ভেরি হাই ফ্রিকোয়েন্সির জন্য এইবার এইটা আর ইফেক্টিভ হবে না। ইফেক্টিভ কি হবে? C2 C2। এখন বলো তো একটা R আছে এখানে, আর এখানে আছে একটা C, তাই না? আমি তো C এর অ্যাক্রসে নিচ্ছি এখন, জি স্যার। দ্যাট ইজ C2। এই C এর অ্যাক্রসের ভোল্টেজটা এখন লিড করবে না ল্যাগ করবে বলো তো ভোল্টেজটা? এখানে যদি ভোল্টেজটা নেই, তার মানে আমি এখানেই তো ভোল্টেজটা নিচ্ছি, এই যে C2 এর অ্যাক্রসে। এবার ক্যাপাসিটর অ্যাক্রসে নিচ্ছ, তখন নিয়েছো R এর অ্যাক্রসে, সিটা ছিল উপরে, তখন ছিল সিটা এখানে, এইখানে ছিল সিটা, এটা অলমোস্ট নেগলিজিবল ছিল, এইখানে ছিল তোমার, হ্যাঁ এইখানে ছিল তোমার, এইখানে তো লিড করেছে। কেন? কারেন্ট লিড করাতে এটার অ্যাক্রসের ভোল্টেজ লিড করেছে। বুঝতে পেরেছো? এখন বলো একটা ক্যাপাসিটরের কারেন্ট তো লিড করে বুঝলাম, কিন্তু ভোল্টেজ কি করে? ল্যাগ করে। তাহলে এখন তো তুমি ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজটা নিচ্ছ, তাহলে এটা ল্যাগ সো করবে। তাহলে ল্যাগ করবে স্যার। হ্যাঁ, কত সর্বোচ্চ কত ডিগ্রি ল্যাগ করতে পারবে? 90 ডিগ্রিজ। 90 ডিগ্রি ল্যাগ করতে পারবে। তাহলে এট ভেরি হাই ফ্রিকোয়েন্সি আমরা কি পাচ্ছি? এখানকার ভোল্টেজটা ল্যাগ করে যাচ্ছে। তাহলে এই গ্রাফের দিকে তাকাও, খুব বেশি ফ্রিকোয়েন্সি দিলে এই যে কত ডিগ্রি ল্যাগ করলো? -90 ডিগ্রি। -90 ডিগ্রি। এখন খুব কমও দিব না, খুব বেশিও দিব না, কোনো না কোনো একটা ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে, যেহেতু এই গ্রাফ এটা ফলো করে নাকি? ফ্রিকোয়েন্সি বাড়ালে ধীরে ধীরে এদিকে যায়, এদিকে যায়। তাহলে আমি ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করে করে একটা ফ্রিকোয়েন্সি চুজ করতে পারি, যার জন্য আমার ফেজ শিফট কত হবে? 0 0 ডিগ্রি হবে। ঠিক আছে? তাহলে ফেজ শিফট 0 ডিগ্রি যখন হবে, এখানে যেই ফ্রিকোয়েন্সির জন্য এখানে ফেজ শিফট কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি হবে। তখনই এটা কি করবে? অসিলেশন শুরু করবে। আর একটা কি করব আমরা? আমরা হিসেব করে দেখব একটু পরে, যে যখন এখানে হয় এই কত ডিগ্রি হয়, ফেজ শিফট 0 হয়, তখন এই ব্রাঞ্চের ভোল্টেজের ডিভিশনটা কেমন হয়। তার মানে এখানে ধরো 10 ভোল্ট দিলাম, এখানে 10 ভোল্ট দিলে এখানে কত ভোল্ট পাওয়া যায়, সেটা যদি আমরা বের করতে পারি, সেই অনুযায়ী যদি গেইন বের করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা একটু অপারেশন এখন অ্যানালাইসিসে আসি। অ্যানালাইসিসে দেখো এখানে দুইটা ব্রাঞ্চ, বলো এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স কত? এটাকে আমরা জেড এস দিয়ে রিপ্রেজেন্ট করলাম।
ঠিক আছে, এই ব্রাঞ্চের আমরা এটা জেড এস দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে জেড এস এর ভ্যালু কত হবে বলো? হবে হলো R1 প্লাস এই যে এটা, 1/j⍵c1। ঠিক আছে। আর জেড পি এর ভ্যালু কত হবে? নিচেরটার জেড পি এর ভ্যালু হবে এই যে R2 প্যারালাল 1/j⍵c2। 1/j⍵c। তাহলে আমি একটু গুণ করলাম, দেখো এটা বুঝো কিনা। আমি এখন বেশি কথা বলবো না, তোমরা এই কোশ্চেন গুলো বুঝে নিবে নিজেদের মতো করে। স্যার আর কোথাও ভুল আছে কিনা বের করবে। আমি লিখছি কিন্তু ভুল হবে, ঠিক আছে। এটা বুঝতে পেরেছো? দেখো তো, তিনজনে দেখো অন্তত। স্যার ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন দেখো এখান থেকে এটা না আউটপুট ভোল্টেজ আমাদের, জি স্যার। এই আউটপুট ভোল্টেজ তুমি এখানে দিচ্ছ। আর এখান থেকে কি যাবে বলো? এটা যাবে হলো ভি ইন, মানে ইনপুটে ফিরে আসলো, দ্যাট ইজ দিস ওয়ান ইজ দা ফিডব্যাক ভোল্টেজ। এটাই ভিএফ, তাই না? জি স্যার। আউটপুট ভোল্টেজকে ডিভাইড করে যতটুকু আমরা ইনপুটে দেই সেটাই হলো ফিডব্যাক ভোল্টেজ, তাই তো? তো এই জি, ফিডব্যাক ভোল্টেজ আরেকটা আমরা জিনিস জানি যে ভি এফ ডিভাইডেড বাই ভিও, এটাকে কি বলা হয়? বিটা। বিটা, ফিডব্যাক ফ্যাক্টর। তাহলে এখান থেকে বলো দেখি, দেখে যে ফিডব্যাক ফ্যাক্টরের ভ্যালু কত হবে? জাস্ট ভোল্টেজ ডিভাইডার, তাই না? মানে ভিও কে, সরি আমরা ফ্যাক্টর যদি বলি, তাহলে এটা দেখো এটা হয়ে যাবে না, আমাদের উপরে যাবে হলো জেড পি এস আর নিচে ZP প্লাস ZP প্লাস ZS। ZS, এটা না? জি স্যার। তাহলে এখন আর ফিগারের দিকে আমরা যাব না, আমরা এখন ম্যাথমেটিক্স শুরু করব। গেল কোথায়? এই যে, ঠিক আছে। তাহলে এখন ভ্যালুটা বসাও, ভ্যালু এই জেড এস এর এবং জেড পি এর ভ্যালু বসাবো, ঠিক আছে। তাহলে ভ্যালু বসানোর জন্য তোমাদের এখানে এত নিচে চলে গেছে কেন? নিয়ে আসি কাছে। দেখো সবগুলো একসাথে দেখা যায় কিনা, দেখা যাচ্ছে না, তাই না? এটাকে উপরে তুলে দিই, এখানে থাকুক ফিগার। এখন দেখো সবগুলো একসাথে দেখা যাচ্ছে কিনা। উপরে কি জেডপি, জেডপির ভ্যালু এই যে এটা আসছে, তোমরা বলে আসছো যে ঠিক আছে, R2 ডিভাইডেড বাই 1 প্লাস j⍵ R2C2। নিচে তাহলে কি হবে? নিচে তিনটা জিনিস যোগ হবে, তাই না? এইটা, এইটা আর এটা, ঠিক আছে। জি স্যার ঠিক আছে। তাহলে এখন শুধু আমরা কি করব? সিম্পলিফাই করব, ঠিক আছে। তাহলে এইটাকে দেখো তো সিম্পলি কি করেছি আমি, বলো দেখি এখানে। স্যার নিউমারেটরের টার্ম দিয়ে জাস্ট ডিভাইড এই করে টার্মটা দিয়েছেন। দিয়েই ভাগ করে দিছি, তাই না? অথবা এটা রেসিপ্রোকাল দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাই না? রেসিপ্রোকালটা কি তাহলে? 1 প্লাস j⍵R2C2 ডিভাইডেড বাই R2, তাই না? তাহলে যখন নিচের এইটাকে যখন ভাগ করব তখন কি হবে? 1 হয়ে যাবে না? বলো। জি স্যার। তাহলে এটা যদি 1 হয়ে যায়, তাহলে এই যে এখানে এটা 1 লিখেছি, ঠিক আছে। আর এখানে দেখো ছিল কত? 1 ছিল। ছিল 1/j⍵c2, তাহলে j⍵c2 এর সাথে অতিরিক্ত আসবে কি? R2। R2। আর উপরে ওই যে বড় টার্মটা। জি স্যার। আর এখানে ছিল কত? R1। R1, তাহলে R1 এর সাথে এই যে এটা বসালাম জাস্ট। এখন কি করেছি দেখো, এখন মনে হয় মাল্টিপ্লাই করেছি। তাহলে এখানে R1 আর এখানকার 1 আর এখানকার R2 মাল্টিপ্লাই করলাম, এটা হলো, তাই না? এইখানে এই R2, যখন এই R2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, R2 কেটে যাবে, তাহলে j⍵R1 আর C2, ঠিক আছে। একটু মিলিয়ে দেখো তো ঠিক আছে কিনা। ঠিক আছে। হ্যালো।
আমার মনে হয় তোমরা এখন অ্যাটেনশন দিতে পারছো না, তাই না? এখানে একটা টার্ম মিসিং। একটা টার্ম মিসিং আছে না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সেইটাই তো তোমরা এখানে বের আর টু করো। নাই। একটা টার্ম মিসিং আছে না? জি দাঁড়াও দেখি আমি। প্রথমে এইটার জন্য দুইটা টার্ম হয়ে গেল নাকি? জি স্যার, এটা ঠিক আছে। এটার জন্য দুইটা, এটার জন্য কয়টা হবে? সেইটার জন্য দুইটা হওয়ার এটার জন্য দুইটা হবে। হ্যাঁ, তাহলে এই যে এখানে হবে কি, ওয়ান কে যখন এটা দিয়ে মাল্টিপ্লাই করলাম তখন 1/j⍵ R2C2, আর যখন এইটাকে এইটা দিয়ে C1 হবে মাল্টিপ্লাই না? করলাম তখন কি হলো, j⍵ কাটা গেল, তাহলে R2 কাটা গেল, C2/C1। স্যার এর আগেরটাতে হচ্ছে এটা R1 হবে না? কোনটাতে R1 হবে এখানে? সরি না, R1 না স্যার, C1 হবে না? আচ্ছা দেখতেছি আমি, দেখতেছি। স্যার এটা ঠিক আছে। এটা ঠিক আছে, পাশের term। এটা এটা ঠিক আছে, এটা পাশের টার্ম। এইটা স্যার এখানেই C1 হবে। দাঁড়াও 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 দাঁড়াও, এখানে আসলে ছিল কি, আমাদের এইটা দিয়ে যখন এইটা দিয়ে মাল্টিপ্লাই করেছি তখন নিচে ছিল আমার, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে R2 আর R2 কেটে গিয়েছে, তাই না? জি স্যার। তাহলে এইখানে C2 হবে, তাই তো? স্যার C1 এটা C2, এই তো C1 এবার ঠিক আছে। না স্যার, না না স্যার, স্যার এটা এটা হচ্ছে 1 R2 দিয়ে যখন থাকবে। j⍵ C1 R2 কে ডিভাইড করলাম তখন। স্যার এটা হচ্ছে R2 থাকবে, কিন্তু C2 টা হচ্ছে C1 হয়ে যাবে। R2 যখন, দাঁড়াও আমি একটু চিন্তা করে নেই, এখানে C1 আসলে কেটে গেছে কি, ও না, এটা তো জাস্ট 1 কে মাল্টিপ্লাই করছি, তাই না? জি স্যার। তাহলে এটা যা আছে তাই তো থাকবে, এখানে এটাই থাকবে, আর এখানে R2 থাকবে, তাই না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই R2 থাকবে, ঠিক আছে না এখন? আর এইটাকে যখন করলাম তখন এখানে R2 কেটে গেল, j⍵ কেটে গেল, উপরে C2, হ্যাঁ বাকিটা বোধহয় ঠিক আছে, দেখো জি স্যার, এবার ঠিক আছে। এবার ঠিক আছে। হ্যাঁ, তাহলে এরপরে আমরা কি করব, এরপরে যে টার্ম গুলো এক জায়গায় লিখবো আর যে যাদের সাথে নেই তাদেরকে একসাথে লিখবো। তাহলে এটা R1/R2 তে নেই, ঠিক আছে, এদিকে C2/C1 এ নেই, আর 1 এর সাথে নেই, তাই তো? আর এখান থেকে এখন তুমি কমন নাও, কাকে কমন নিবে? এই জে কে কমন নিবে, শুধু শুধু জেটাকে কমন নিব। তাহলে ওমেগা R1C2 আর -1/ওমেগা, এখানে কি আছে বলো? R2C1 R2C1 হবে, হ্যাঁ R2C1, এই ঠিক আছে। তাহলে এইটা কিসের ভ্যালু হলো? বিটা এর ভ্যালু। তো এই বিটা এর ভ্যালু আমরা জানি, এটার ফেজ কি হতে হবে, এখানে ফেজ শিফটে কি দেখেছি 0 ডিগ্রি হতে হবে, তাই তো? জি স্যার। তাহলে এখানে ইমাজিনারি টার্মটা কি হতে হবে? ইমাজিনারি টার্মটা 0 হতে হবে। তাহলে এই যে ইমাজিনারি টার্মটুকু এখানে নিয়ে আসো, ওমেগা। আচ্ছা ওমেগা, এই যে ইমাজিনারি টার্ম যে 0 হলো, এটা কোন ফ্রিকোয়েন্সিতে? এট দ্য ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। এটাকে আমরা ওমেগা নট দিয়ে বা ওমেগা ও দিয়ে রিপ্রেজেন্ট করি, আউটপুট ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, অথবা ওমেগা নট। তাহলে এবার ওমেগার পরিবর্তে আমরা শুধু ওমেগা নট বসিয়ে দিব, R1C2, ঠিক আছে, এদিকে 1/ওমেগা R2, এখানে কত হবে? এখানে 1 C1 হবে। তাহলে এখান থেকে তাহলে কি পাই আমরা? ওমেগা স্কোয়ার করলে দেখো R1R2 C1C2, এই ঠিক আছে। এটাই পাশে নিয়ে যাও, নিয়ে, হ্যাঁ এখন বুঝতে পারতেছো। তাহলে এইটা কিসের ভ্যালু চলে আসলো? ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। আমরা সাধারণত কি করি, এই R1 এবং R2 এর ভ্যালু সমান কনসিডার করি, C1 এবং C2 এর ভ্যালু সমান কনসিডার করি। তাই যদি হয় তাহলে এখানে স্কোয়ার হবে, স্কোয়ার হলে এই যে এইটা চলে আসে, হ্যাঁ ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন হয়ে যাবে যেটা। আচ্ছা, তো এইবার আমরা এই ভ্যালুটা নিয়ে বসাবো, এই যে এই ভ্যালুগুলো নিয়ে বসাবো। কোথায় বসাবো? 1 মিনিট। হ্যাঁ হিমাংশু, হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো তোমাকে বললাম ইব্রাহিমকে না, কর্মসংখ্য বিশাল না, তোমরা টিচার তো কয়জন, মাত্র 4জন 5জন টিচার, আমাকেও তো লিখতে হবে না শুধু, ঠিক আছে। হ্যাঁ আমাদের টিপলি করবে তো, আমাদের টিপলি করবে।
ঠিক আছে? হ্যাঁ, পার্ট টাইমের লোড টিচারদেরকে, আচ্ছা তুমি করো না একটা, হ্যাঁ এটা কি তোমাদের ডিপার্টমেন্টের টিচারদের যদি বলে, তাইলে আমার মনে হয় আমাকে যে এটা পার্ট টাইম দাও সেটা বাদ দিয়ে তোমাদের লোড গুলো দেখাইলাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তখন পার্ট টাইম হিসাবে তোমার এটা দেখাবো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, দেখাও দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, না সমান দেখ, কম বেশি তো আমরা ইসেই করছি, এই যে প্রেজেন্টেশনে। আচ্ছা আমি ফোন দিব না আলমগীরকে, ঠিক আছে? হুম, আচ্ছা তোমরা করে ফেলো তাইলে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আরে ওরে তো আমি জিজ্ঞাসা করে দিলাম, এখন আবার কোন দিকে করছি, ঠিক আছে? দেওয়ার সময় আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা ঠিক আছে, এই হিমাংশু আমি একটু ক্লাসে আছি, হ্যাঁ। আচ্ছা তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনে ফেজের ভ্যালু কত হয়ে যাচ্ছে? এই ইমাজিনারি টার্মের ভ্যালু কি হচ্ছে? 0 হচ্ছে না? 0 হচ্ছে। তাহলে এই টার্মটাকে যদি এখন আমরা 0 কনসিডার করি, আর এখানে যদি আমরা ভ্যালু গুলো বসিয়ে দেই, ঠিক আছে? এখানে এখন কি করব, আমরা ভ্যালু বসাবো। কার ভ্যালু? R1 এর ভ্যালু R2 এর ভ্যালু দুইটাই সমান, তাহলে কত হলো? 1 1 হলো। নিচে তাহলে কত থাকে দেখো তো, এই যে 3 থাকে স্যার। 3 থাকে না? এই টার্মটা আমাদের 0, তাহলে 1 আপন, তাহলে বিটার মান ওই যে একটু আগে বলেছিলাম যে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনে আমাদের ফিডব্যাক ফ্যাক্টর হয়ে যাবে হলো 1/3, তাই না? তাহলে অ্যাম্পলিফায়ারের গেইন কত হতে হবে? কারণ আমাদের দরকার এ ভি বিটা ইজ ইকুয়াল টু কত, 1 দরকার, তাই তো? জি স্যার। তাহলে এ ভি বিটা 1 হলে আমাদের গেইন কত দরকার? 3 দরকার। 3, ঠিক আছে? এটা কিন্তু থিওরিটিক্যাল, এটা বার্কহাউজেন ক্রাইটেরিয়া, একেবারে থিওরিটিক্যালি আইডিয়াল কেসে এটা, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এটা 3 হলে হবে না, একটু বড় হইতে হবে 3 এর চাইতে, তাই না? এটা আগেও বলেছি তোমাদের যে অনেক ধরনের লস আছে, ওয়্যারের লস আছে, ইনফ্যাক্ট এটা সমান হলে অসিলেশনটা ডেভেলপ করবে না। গত ক্লাসে একটা সিমুলেশন করে দেখাইছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, ডিজাইন অফ বিজেটি উইন্ড ব্রিজ অসিলেটর, এই ডিজাইনের কথা বেশি বলবো না, কারণ এই অ্যাম্পলিফায়ার ডিজাইন করা আসলে অনেক ব্যাপার আছে, অনেক কিছু কনসিডার করতে হয়। তাহলে আমরা যদি একটা চিন্তা করি যে বিজেটি অ্যাম্পলিফায়ার যদি তুমি ডিজাইন করতেই চাও, তাহলে এখানে এটা দেখো, এই ইমিটারে আমরা কোনো ক্যাপাসিটর ইউজ করব না, তাহলে এটার গেইন কমে যাবে না? একটা গেইনের এক্সপ্রেশন ছিল না আমাদের, মনে আছে? যে ইমিটারে যদি বাইপাস ক্যাপাসিটর ইউজ না করা হয় তাহলে গেইন কি হয়? কমে যায়, কমে যায় স্যার। কমে যায়। তাহলে সেটা আবার কতটুকু কমে, সেটা আবার ডিপেন্ড করবে হলো এই আরসি এবং আর ই রেশিওর উপর। আরসি কমাবে, আর ই বাড়াবে, তাহলে ধীরে ধীরে গেইন কি হতে থাকবে? কমতে থাকবে, তাই না? জি স্যার। কমতে থাকবে। আচ্ছা কমে কমে এটাকে ধরো একেবারে গেইন 1 এর মতো করে ফেললাম, 1, আমার গেইন দরকার নাই, পয়েন্ট সামথিং করে দিলাম। তাহলে এখানে যদি তুমি 0.5 করো, তাহলে এখানে গেইন করতে হবে কত, 6, তাই না? জি স্যার, গেইন তো মাল্টিপ্লাই হয়ে যাবে। হ্যাঁ মাল্টিপ্লাই হয়ে যায়, মাল্টি স্টেজে গেইন মাল্টিপ্লাই হয়। তাহলে 6 আর জি থেকে স্যার। 0.53 হবে। তাহলে আমরা যেহেতু এগুলো ডিজাইন করে আগেই শিখেছি, তো এইটার জন্য একটু কনসিডার করে নিতে হবে তোমাদের যে এইটা ছাড়া, এখানে কিন্তু এটা সিম্পল না, এখানে কিন্তু ফিডব্যাক হচ্ছে। এই ফিডব্যাক দিয়ে এখানে আগে তুমি এইটা ছাড়া ইমিটারকে একদম গ্রাউন্ড করে গেইনটা ক্যালকুলেট করবে। তাহলে এই গেইনটা ক্যালকুলেট করার পরে আমাদের একটা ইকুয়েশন ছিল না, যে এ ভি ভোল্টেজ গেইন উইথ ফিডব্যাক সমান কত হয়?
সমান হয় হলো এ ভি ডিভাইডেড বাই 1 1 প্লাস a b এ বিটা। এখানে, হ্যাঁ, এ ভি বিটা। তাহলে এই ইকুয়েশনের মধ্যে আমি দেখব যে আমাদের এই গেইনটা কত রাখলে, এখানকার বিটার মান তো 1/3, তাই না? এই বিটার মান একটু আগে পড়ে আসলাম না, বিটার মান কত? 1/3 ও সরি, হ্যালো, আসসালাম আব্দুল্লাহ, আমি ক্লাস আছি, তুমি একটু পরে ফোন দিও, হ্যাঁ, 12টার দিকে দিও। আচ্ছা, না এই গেইনটা আলাদা, এই শোনো, এই গেইনটা এখানে আলাদা, কিন্তু তারপরেও আমরা এটা অপ এম্পের জন্য আমরা প্রমাণ করব যে এই গেইনটাও হবে কত, এইটা যত হবে এইটার ভ্যালু একটা আর একটার ভ্যালু তোমার কি হবে, ডাবল হবে। তাহলে এখানে ইয়া হবে কত, এটা হবে 2 গুণ, এটা হবে তোমার 1, ঠিক আছে, এটা হবে 20K, এটা হবে 10K। তাহলে বলো তো ফিডব্যাক তাহলে কত হয়? ফিডব্যাক হবে, এইখানেও ফিডব্যাক হবে কত, 1/3, তাই না? জি স্যার। তাহলে এখানে 1/3 দিয়ে এখন আমি এই এভির ভ্যালু কত দরকার, কত হইলে এটা 6 হয় বের করতে পারবো না? জি স্যার পারবো। হ্যাঁ, তাহলে সেই অনুযায়ী এই অ্যামপ্লিফায়ারটা ডিজাইন করব। আর বাকি থাকবে কি, ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। আমরা একটা এক্সাম্পল করব, তখন ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনের জন্য একটা সুইটেবল ক্যাপাসিটরের ভ্যালু ধরে নিবে, আর তুমি কত ফ্রিকোয়েন্সি চাও সেই ফ্রিকোয়েন্সিটা এখানে বসাবে, বসিয়ে আর এর ভ্যালুটা বের করে ফেলবে, এই তো ডিজাইন, ঠিক আছে? আচ্ছা, এই ডিজাইন আমি মানে চিন্তা করে তোমাদের বললাম, আমি এখনো এটা লিখি নাই, আমি এটা প্র্যাকটিক্যালি করব, করার পরে যদি দেখি আমার এই প্রসেসটা কাজ করে তাহলে আমি বইয়ে লিখবো, কারণ কোনো বই ডিজাইন দেয়া নাই, ঠিক আছে? তাহলে এখন চলে আসি, এই উইন ব্রিজ অসিলেটর অপএম দিয়ে করা সহজ, এটা ডিজাইন করা খুব ইজি, বুঝতে পেরেছো? কারণ অপএম দিয়ে একটা অ্যামপ্লিফায়ার তৈরি করে ফেলবে, আর এখানে যে যে কন্ডিশন আছে সেই কন্ডিশন গুলো এখানে কি করতে হবে, তোমার ফুলফিল করতে হবে। তাহলে এখানেও ঠিক একই ইকুয়েশন তোমার কাজ করবে। প্রথম কথা হলো কি, এই ইকুয়েশন ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন কি হবে, 1/2 পাই আরসি, এটা ঠিক আছে। আর 1/2 পাই আরসি যদি হয় তখন ফিডব্যাক ফ্যাক্টর কত হইতে হবে, ফিডব্যাক ফ্যাক্টর 1/3 নাকি? বিটার ভ্যালু তখন কত হবে? 1/3 হ্যাঁ, বিটার ভ্যালু ওই যে আগের মতোই 1/3 হবে। তাহলে অ্যামপ্লিফায়ারের গেইন কত হইতে হবে? এই দেখো 3 হইতে হবে স্যার। 3 হতে হবে, হ্যাঁ। এ ভি বিটা, এ ভি বিটা শুড বি কত, 1। আগে 1 ধরে আমরা ক্যালকুলেট করি, তারপর একটু বাড়াই দেব। আর বিটা এর মান এখানে কত, 1/3, ঠিক আছে? বিটা এর ভ্যালু 1/3 হবে। এইটা এখানে একটা ফিগারে দেখাইছিলাম তো আমি, এই যে দেখো, এই ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে, বিটার মানও চেঞ্জ হচ্ছে। তাহলে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনে বিটার মান কত, 1/3। এটা বিজেটির জন্য হবে, এটা অপ এম্পের জন্য হবে। তাহলে গেইন কত হতে হবে, 3 হতে হবে। 3 হতে হবে। অ্যামপ্লিফায়ারের জন্য গেইন কত হতে হবে, 3 হতে হবে, 3 হ্যাঁ 3 হতে হবে। তাহলে এখন এইটা কি অ্যামপ্লিফায়ার, এটা কিন্তু খেয়াল করে দেখো, এই যে R3 এবং R4 এটা ফিডব্যাকের মতো কাজ করছে না? জি স্যার। এটা যদি এদিকে নাও, এটা আমি এক্সাম্পলটা এইভাবে ড্র করেছি, এই যে দেখো, এই যে এটা কিন্তু ব্রিজেই আছে, এটা ভেঙে ফেলেছি আমি। তাহলে এই 3টা চলে গেছে কোথায়, ফিডব্যাকে, আর 4টা আসছে কোথায়, ইনপুটে। ইনপুটে। তাহলে এটা কি নেগেটিভ ফিডব্যাক তৈরি করলো না অপ এম্পের জন্য? জি স্যার। নেগেটিভ ফিডব্যাক, কিন্তু ইনপুট দিচ্ছি কোথায়, আমি ভিএফ দিচ্ছি কোথায়, এখানে, তাই না? তাহলে এটা কি ইনভার্টিং অ্যামপ্লিফায়ার হইলো না নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার হলো? নন ইনভার্টিং। নন ইনভার্টিং Non-inverting. অ্যামপ্লিফায়ার। নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের গেইনের এক্সপ্রেশন কি, এই না? দেখো, তোমরা এখানে পড়েছিলে আরএফ, জি স্যার। একটু ভুল লিখছি বোধহয় নাকি, দাঁড়াও, একটু ভুল আছে, R3/R4 হবে। R3/R1 হবে, হ্যাঁ। এটা এইখানে হয়ে যাবে, উপরে হবে তোমার যেহেতু 3, নিচে চলে যাবে হলো তোমার এইটা 4, এইটা। তাহলে এখন তুমি এটার ভ্যালু কত জানো, 3, তাই না?
এটার ভ্যালু কত হলো? 3 3 থেকে 1 বিয়োগ করলাম, কত হলো? 2 2। তাহলে কার ভ্যালু বড় হতে হবে? R3 R3 এর R3 ভ্যালুটা বড় হতে হবে R2 এর চাইতে। ওই যে একটু আগে বলছিলাম যেটা, এটার স্যার ভ্যালু যদি দ্বিগুণ 20k, এটার ভ্যালু হবে 10k। আর এখানে অন্যান্য যা শিখলাম সব ঠিক আছে। আমরা একটা এক্সাম্পল করে ফেলি, তাহলেই বোঝা যাবে ভালো। এই এখানে একটা এক্সাম্পল আমি একটু জটিল করে করছি, এত জটিল না করলেও হতো। ও আচ্ছা, এইখানে তোমার কি হবে? প্লাস মাইনাস 16 ভোল্ট ইউজ করে, অপ অ্যাম্প ইউজ করে একটা অসিলেটর ডিজাইন করতে হবে, যেন তার ফ্রিকোয়েন্সি হয় কত? 200 কিলোহার্জ। ঠিক আছে? তুমি যদি প্র্যাকটিক্যালি করতেই চাও, এই এক্সাম্পলটা এমন ভাবে করব যেন আমি ল্যাবে করতে চাই, তাহলে তোমাকে অপ অ্যাম্পের মানে সিলেকশনটাও করতে হবে। কারণ যে কোনো অপ অ্যাম্প নিলেই কিন্তু এটা কাজ করবে না। করবে? না স্যার। আচ্ছা, কি কি লিমিটেশন আছে সেটা তোমরা এখন শিখবে। তোমরা কি অ্যানালগ ইলেকট্রনিক্স এর ল্যাব এখনো করেছো? করো নাই, তাই না? না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে শোনো, অপ অ্যাম্পের জন্য প্রথম কথা হলো যে আমরা যে এই যে এত বড় একটা ফ্রিকোয়েন্সি নিচ্ছি, তাহলে আমরা জানি অপারেশনাল এমপ্লিফায়ারের একটা স্লিউ রেট আছে। আমরা সাইন ওয়েভের জন্য স্লিউ রেটের একটা রিলেশন বের করেছিলাম না, মনে আছে কিনা? জি স্যার। একটা পার্টিকুলার সাইন ওয়েভ কে যদি সে এমপ্লিফাই করতে চায়, তাহলে তার মিনিমাম স্লিউ রেট কত হবে? টুয়াইস পাই এফ পি ভিপি। এটা মনে আছে কিনা তোমাদের? এফটা হলো ফ্রিকোয়েন্সি, যেই সিগন্যাল গুলোকে এমপ্লিফাই করতেছে তার মধ্যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। আমাদের তো একটাই ফ্রিকোয়েন্সি 200 কিলোহার্টজ। আর ভিপিটা হলো কত? আচ্ছা, ভিপিটা হবে হলো তোমার এখানে যত ভোল্ট তার চাইতে 1 ভোল্ট কম। সাপ্লাই ভোল্টেজ কত ধরেছি? এটা আবার পরে ভুল করছি, এটা 6 হবে। এই সাপ্লাই ভোল্টেজ কত? 6 ভোল্ট। তাহলে পিক টু পিক ভ্যালু কত হবে বলো? 5 12 পিক টু পিক ভ্যালু হবে না, 6 দোকানে 12, তো এখানে তোমার কম হবে আর কি। পিক টু পিক ভ্যালু হবে 10। ঠিক আছে? তাহলে এটা 10 ধরে তুমি ক্যালকুলেট করবা, করে দেখবা এটা হয়তো এটা হতেও পারে, নাও হতে পারে। এটা একটু করে নিও, চেক করে নিও। যাই হয়, যেটাই হোক না কেন, তুমি এখন এমন একটা অপ অ্যাম্প সিলেক্ট করবে যে অপ অ্যাম্পের স্লিউ রেট এটার চাইতে বড় হয়। কথাটা কি বোঝা গেল? জি স্যার। আমি অ্যাম্পলিফাই প্রডিউস করতে চাচ্ছি 200 কিলো হার্টজের একটা সিগন্যাল। এই 200 কিলো হার্টজের সিগন্যালকে যদি তুমি প্রডিউস করতে চাও উইথ পিক টু পিক ভ্যালু কত? 10। 10 তাহলে আমার কতটুকু স্লিউ রেট রাখবে? এই যে এটা একটুখানি করেও দেখতে পারো কেউ, হয়তো টুয়াইস পাই স্যার এটা মনে হয় 12.6 আসে। 12.6। 6 আচ্ছা, তখন কিন্তু ওকে, এখানে বোধহয় বসানো হয় হাফ নাই, ছিল স্যার। হাফ ছিল। right? 5 এটা ছিল, হবে 5। ডাবল হয়ে গেছে। 5 হবে পিক ভ্যালু। আমাদের এক্সপ্রেশনে পিক টু পিক ভ্যালু ছিল না, শুধু পিক ভ্যালু ছিল, ভিপি, পিক টু পিক না। তাহলে এখন কত হয় দেখো তো? স্যার এখন ঠিক আছে, এখন ঠিক 6.8। আছে। তাহলে এই ভ্যালুর চাইতে বড় একটা অপারেশনাল এমপ্লিফায়ার আমাদের সিলেক্ট করতে হবে। আমি একটা অপারেশনাল এমপ্লিফায়ার সিলেক্ট করেছিলাম, এই যে এখানে LF353। এটার স্লিউ রেট প্রায় 10 না কত যেন লেখা আছে, এই যে 13। ঠিক আছে? 13 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড। তাহলে এটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখন তুমি কি করতে হবে? তোমাকে এই রেজিস্ট্যান্সের ভ্যালু সিলেক্ট করতে হবে। এই রেজিস্ট্যান্সের ভ্যালু সিলেক্ট করতে গেলে আমরা একটা রেশিও জানি, সেটা হলো কি? R2 এর ভ্যালু যত হবে, সরি R4 এর ভ্যালু যত হবে R3 এর ভ্যালু তার ডাবল। তো এটা কি আমি 1.6 কে 3.2 কে করব, নাকি 10 কে 20 কে করব, কোনটা করব? সেইটা ডিপেন্ড করবে কিসের উপরে? সেইটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে হলো এখান দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করে তার উপরে। এই যে, তাই না? জি স্যার। এখান দিয়ে যেই কারেন্টটা ফ্লো করে, আমরা এখান দিয়ে তার চেয়ে অনেক বেশি কারেন্ট ফ্লো করাবো। তাইলে সেই কন্ডিশনটা ফুলফিল করলেই হয়। ঠিক আছে? কিন্তু আমরা জানি অপ অ্যাম্পের এই যে, আরে কি যেন মুছে ফেলতেছি, অপ অ্যাম্পের এখানকার যেই থাকে কারেন্ট, বেস কারেন্ট, সেটা খুবই কম। এখানে দেখো কতটুকু আছে, কত? অনলি 200 পিকো অ্যাম্পিয়ার। পিকো অ্যাম্পিয়ার। তাহলে পিকো অ্যাম্পিয়ার, তাই না? তাইলে তুমি এখানে 10 কে 100 কে 500 কে ইচ্ছে মতো যা খুশি নিতে পারো, তাই না?
আমরা একটা কারেন্ট আমি একটা ধরেছি, এই যে আমরা এখান দিয়ে কতটুকু কারেন্ট ধরলাম, ব্রাঞ্চের মধ্যে দিয়ে 0.1 Here. মিলি অ্যাম্পিয়ার। আর এই পাশে আমার ম্যাক্সিমাম ভোল্টেজ কত আসবে, 5 ভোল্ট, তাই না? এই যে জি স্যার। এখানে 5 ভোল্ট পাবো। তাহলে সেই 5 ভোল্টকে আমি 5.1 দিয়ে ভাগ করলে এই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল পেয়ে যাচ্ছি 50। এন্ড 50 এর এই রেশিওতে আমরা কি করব, ভাগ করব, যেন একটা হয় অর্ধেক আর একটা হয় মানে ওইটা ডবল। তাহলে এটা এখন সলভ করলে এরকম ভ্যালু আসে। দেখো আমরা একটাকে ধরে দিলাম 16 কে, আর একটাকে ধরতে হচ্ছিল কত, 32K. 32। 32 স্ট্যান্ডার্ড না, এখন কি নিচে নামবা না উপরে বাড়াবা না কমাবা বলো? আমরা বাড়াবো। কেন বাড়াবো? কারণ আমাদের তো ওই যে বার্কহাউজেন ক্রাইটেরিয়াতে ইকুয়াল বলেছে, কিন্তু প্র্যাকটিক্যালি একটু বেশি নেওয়া লাগবে। বেশি নিতে হবে। সেজন্য 32 এর চাইতে একটু বেশি 33 স্ট্যান্ডার্ড আছে, সেটা নিলাম। আচ্ছা, এখন একটা ক্যাপাসিটর কনসিডার করো, একটা সুইটেবল ক্যাপাসিটর 0.1 ন্যানোফ্যারাড। এটা এত ছোট কেন কনসিডার করলাম আমরা? 0.1 মাইক্রোফ্যারাড নয় কেন? কারণ আমাদের ফ্রিকোয়েন্সিটা একটু হাই, দেখো 200 কিলোহার্টজ, সেই জন্য আমরা ছোট ক্যাপাসিটর নিলাম। তুমি নিয়ে হিসেব করে দেখো, তারপরে যে রেজিস্টারটা আসে সেটা মানে সুইটেবল কিনা। যদি না হয় আবার একটু একটু ই করতে হয়, এখানে ট্রায়াল এন্ড এরর করতে হয়। একবার সি একটু ধরলাম, দেখা গেল সি এর ভ্যালু যদি বড় হয় আর এর ভ্যালু কি হবে, কমবে, তাই না? আর এর ভ্যালু বড় হলে সি এর ভ্যালু কমবে, কারণ এই যে এক্সপ্রেশনে এই যে এটা তো ফিক্সড, তাই না? জি স্যার। তাহলে এটা আর বাড়লে সি কমবে, সি বাড়লে আর কমবে। তাই প্রথমে আমরা 0.1 নিয়ে হিসাব করে দেখি কত আসে। 0.1 নিয়েছিলাম বোধহয়, নাকি? কই, এই যে এটা। তাহলে এখানে বসাও তো 0.1। তাহলে আর সমান কত হয়, হিসাবটা কম কেউ ক্যালকুলেটরে করো তো। টোয়াইস পাই এফ নট এর ভ্যালু আমি এখানে বসিয়ে দিলাম, আর 1 ন্যানোফ্যারাড, ন্যানো মানে কি 10⁻⁹। এইটা আসে কিনা দেখো তো। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে নাকি? জি স্যার। আচ্ছা, এখন তোমাদের কাছে যে অনেক ছোট মনে হলো না, এত ছোট, তাই না? ওহমে চলে আসছে। নিচে। আচ্ছা আচ্ছা, 1 কে নিচে, রাইট। আচ্ছা, এটা নিয়ে আমি কমেন্ট করছি। তার আগে বলো, এটাকে স্ট্যান্ডার্ড তো না, এটা স্ট্যান্ডার্ড যদি তুমি বড় করে দাও বা ছোট করে দাও খুব বেশি, তাহলে ফ্রিকোয়েন্সি অবসিলেশন কম বেশি হয়ে যাবে, তাই না? তাহলে এটাকে আমি এই জন্য করেছি কি, যে এটা কাছাকাছি রাখার জন্য দুইটা রেজিস্টার সাজেস্ট করলাম এবার। একটা হলো 750, এটা স্ট্যান্ডার্ড, 43 এটাও স্ট্যান্ডার্ড। তাই দুইটা মিলিয়ে কত হলো, 793 ওহম। ঠিক আছে, তাহলে কাছাকাছি আসলো আর কি। আচ্ছা, এখন যদিও এটা খুবই ছোট, রেজিস্ট্যান্স খুবই ছোট, কিন্তু সাথে এই যে ইম্পিডেন্স আছে না, রিঅ্যাকট্যান্স আছে না, জি স্যার। তাহলে রিঅ্যাকট্যান্স যদি সাথে থাকে, তুমি যদি এই ব্রাঞ্চের একটা হিসেব করো যে এই ব্রাঞ্চটার ইম্পিডেন্স কত হয় টোটাল, তাহলে এটার সাথে এটা যোগ হবে, এটা আর এটার সাথে কি হবে, প্যারালাল হবে। প্যারালাল হবে, তাই তো? এটা আর এটা প্যারালাল হবে। তাহলে আমি একটুখানি করেছিলাম, এই যে এখানে করা আছে, করে আমি দেখেছি 2K এর মতো হয়। তাই 2K কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 2.5 মিলি অ্যাম্পিয়ারের মতো কারেন্ট এখান দিয়ে ফ্লো করে। এখান দিয়ে 2.5 মিলি অ্যাম্পিয়ারের মতো কারেন্ট ফ্লো করে। তা আমার কাছে মনে হচ্ছে এই কারেন্টটা বেশি হয়ে যায়, কেন অপ অ্যাম্পের এত কারেন্ট দিতে পারে কিনা, তাই না? জি স্যার, আউটপুটে। হ্যাঁ, তাহলে তুমি কি করতে পারো বলো? আমি কারেন্ট আর একটু কমাতে চাচ্ছি, তাহলে এবার কি করব, সি এর ভ্যালুটাকে আরেকটু ছোট সিলেক্ট করো, পয়েন্ট বলো 0.5 সিলেক্ট করলাম। 0.5 কি, ন্যানো ফ্যারাড। আবার বেশি ছোট সিলেক্ট করলে কি সমস্যা হবে জানো, যে ওয়্যার ক্যাপাসিটেন্স, জাংশন ক্যাপাসিটেন্স, তারা আমার ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করবে, বুঝছো? সেই জন্য জি স্যার। ক্যাপাসিটরের ওই ভ্যালু রেঞ্জে চাইলেই চলে বেশি গেলে ছোট করা তখন যাবে না। হ্যাঁ, হয়ে যাবে। তাহলে 0.5 যদি করো, এটা ঠিক আছে 0.5 ন্যানো, কারণ জাংশন ক্যাপাসিটেন্স এগুলো হবে পিকোতে, তাই না? তাহলে পয়েন্ট আমি কি করলাম বলো, সি এর ভ্যালু কি হলো, কমালাম। জি স্যার। তাহলে আর এর ভ্যালু কি হবে এবার, বাড়বে। বাড়বে। তাহলে সি এর ভ্যালু কমালে রিঅ্যাকট্যান্স এর ভ্যালু কি হলো
বলো সি এর ভ্যালু কমিয়ে সি রিঅ্যাকট্যান্স বেড়ে যাবে Reactance স্যার। বেড়ে যাবে, যাবে, হ্যাঁ। তাহলে দেখো এটা কমানোর কারণে সি এর ভ্যালুটা কমানোর কারণে আমার রেজিস্ট্যান্সও বাড়লো, রিঅ্যাকট্যান্সও বাড়লো, তাই না? জি স্যার, তখন কারেন্টের ভ্যালুটা কি হবে? কমে যাবে। কমে যাবে। তাহলে কমে যাবে। তোমাদের মানে টেকনিক জানা থাকলো, চাইলে আমি সি এর ভ্যালুটা এখানে একটু চেঞ্জ করে, এই যে আমি এখানে কমেন্টে এটা লিখে দিয়েছি যে যদি এটা তোমাদের বড় মনে হয় তাহলে সি এর ভ্যালু চেঞ্জ করে এই যে 0.5 ন্যানো নিয়ে তুমি চাইলে এটা অ্যাডজাস্ট করতে পারো। ঠিক আছে? তাহলে এইটা ডিজাইন করলে তুমি ল্যাবে করবা, ঠিক আছে? করার পরে যদি প্র্যাকটিক্যালি করো তাহলে মিলতে পারে, আর সিমুলেশন করলে অনেক সময় মিলে না। সিমুলেশনে অনেক কিছু মিলে না কেন? সিমুলেশনের সময় আইডিয়াল জিনিস ইউজ করে, কিন্তু অসিলেটর কাজ করে নয়েজের উপরে, বুঝতে পারছো? জি স্যার। ট্রানজিয়েন্ট নয়েজ থেকে করে। তাহলে তুমি যখন সিমুলেট করবা হয়তো অনেক সময় নয়েজ ক্রিয়েট করবে না, নয়েজ কনসিডার করবে না। অনেক সময় এরকম হয় যে সিমুলেশনটা ঠিকমতো কাজ করে না, তবে অধিকাংশ সময় হয়ে যায়। আচ্ছা, তাহলে কোনো কোশ্চেন নাই তো? সহজ, তাই না? জি স্যার। এই যে এটা হলো আমাদের ডিজাইন সার্কিট। আচ্ছা, তাহলে এরপরের সার্কিটে যাই। এটার নাম কি? কলপিটস অসিলেটর। আচ্ছা, কলপিটস অসিলেটর পড়ানোর আগে আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাই, এটাকে বলে ট্যাঙ্ক সার্কিট। এর আগেও একদিন বলছিলাম যে পরে যখন অসিলেটর পড়াবো তখন ট্যাঙ্ক সার্কিটটা বুঝাবো। ট্যাঙ্ক সার্কিট বলতে একটা ইন্ডাক্টর, একটা ক্যাপাসিটর, এটা যদি তুমি প্যারালালি কানেক্ট করো তখন এর নাম হয়ে যায় ট্যাঙ্ক সার্কিট। এই যে এখানে একটা ইন্ডাক্টর আছে, একটা ক্যাপাসিটর আছে প্যারালালি কানেক্টেড, এটাকে বলা হচ্ছে হলো তোমার ট্যাঙ্ক সার্কিট। এই পাশে মনে করো একটা ইন্ডাক্টর আছে, এই পাশে ক্যাপাসিটর আছে, এটা হলো ট্যাঙ্ক সার্কিট। আচ্ছা, তোমরা কি করেছো এই আর এল সি এরকম কোনো এক্সপেরিমেন্ট করেছো? জি স্যার, করেছিলাম। যে ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখেছিলাম। ফ্রিকোয়েন্সি রেসপন্স, রাইট। কি কি ছিল বলো তো? ড্যাম্পড, আনড্যাম্পড, ওভার ড্যাম্পড, এরকম এইসব থিওরি পড়ছো? এইগুলোর থিওরি পড়েছি, বাট এগুলো ল্যাবে করা হয়নি। ল্যাবে করা হয় ল্যাবে নাই? হচ্ছে ফিল্টার করা হয়েছিল, ফিল্টার না, এই এক্সপেরিমেন্টটাই করো নাই? এই এক্সপেরিমেন্টটা খুব একটা ইন্টারেস্টিং ফিল্টার আছে। করা হয় নাই। এখানে আমরা স্কোয়ার ওয়েভ দিয়ে দেই, ঠিক আছে? এখানে একটা স্কোয়ার ওয়েভ দেই, স্কোয়ার ওয়েভ দিলে এইখানে একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স দেই বা নিচে একটা রেজিস্ট্যান্স দেই, দিয়ে অথবা এখানে আমরা যদি এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, দেওয়ার পরে এইখান থেকে আউটপুট যদি নেই তাহলে এটা এরকম দেখা যায়। এই যে কোথা থেকে ড্র করব? এই হলো না, সুন্দর করে ড্র করি। এই এখানে এসে একটা অসিলেশন হবে, এই থেমে যাবে, আবার যখন নিচে যাবে এই এখানে একটা অসিলেশন, আবার যখন উপরে আসবে। আমি কি বুঝাতে চাচ্ছি বুঝতে পারতেছো? জি স্যার, এটা ড্যাম্পিং। যখন হাইতে গেল, হাইতে গিয়ে কিছু সময় পেলো, সে হাইতে বসে আছে, ঠিক আছে? তখন সে অসিলেশন করলো। আবার যখন লোতে আসলো, লোতে এসে অসিলেশন করলো। কিন্তু অসিলেশনটা হবে কি? অসিলেশনটা হবে এরকম ড্যাম্পড অসিলেশন। এটাকে আমরা বলি কি? এটাকে বলি ড্যাম্পড অসিলেশন। মানে কি? যে এটা এমন একটা অসিলেশন যার অ্যামপ্লিটিউড কি হচ্ছে? গ্রাজুয়ালি কমে যাচ্ছে। কমে ডিক্রিজ যাচ্ছে, করছে। ডিক্রিজ করছে। তাহলে এই যে ড্যাম্পড অসিলেশন পেলাম, এইটা ট্যাঙ্ক সার্কিট নিজে প্রডিউস করে। তাই সেটা কেন করে সেটা আমরা একটুখানি দেখে নিই। হ্যাঁ, যখন তুমি ট্যাঙ্ক সার্কিটের মধ্যে পাওয়ার দিয়ে কন্টিনিউয়াসলি দিয়ে রাখা যাবে না, সেই জন্য আমি স্কোয়ার ওয়েভ দিয়েছি। স্কোয়ার ওয়েভ হইলে কি হবে? একটাতে দিবে আর একটাতে নিবে। অথবা আমি যদি এর স্কোয়ার দেই যার জিরো এবং হাই ভোল্টেজ আছে, এই এরকম একটা স্কোয়ার ওয়েভ যদি দেই, তো কিছুক্ষণ সে দিল আবার অফ হয়ে থাকলো, কিছুক্ষণ দিল তাহলে এরপরে অফ হয়ে থাকলো। তাহলে আমরা এখন একটা সার্কিট যদি চিন্তা করি, ধরো এই যে এরকম একটা সার্কিট, ধরো ক্যাপাসিটরটাকে আমরা একবার পাওয়ার দিয়েছিলাম না? যখন তুমি এখানে একটা সুইচ কানেক্ট করবে, ধরো একটা ব্যাটারি এখানে কানেক্ট করলাম, সুইচটা অন করলাম, বলতো কে দ্রুত চার্জ হবে? এনার্জিটা কার মধ্যে দ্রুত ফ্লো করবে? ক্যাপাসিটর। 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 কারণ ইন্ডাক্টর এখান দিয়ে সাডেনলি হাই কারেন্ট ফ্লো করার চেষ্টা করবে, তো ইন্ডাক্টর সেটা বাধা দিবে। কারণ ইন্ডাক্টর রেট অফ চেঞ্জ অফ কারেন্টকে বাধা দেয়, ও জি দিবেই স্যার। না ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে। কিন্তু ক্যাপাসিটর আবার এটাকে খুব মানে অ্যাকসেপ্ট করে, রেট অফ চেঞ্জ অফ কারেন্ট হইলে তার মধ্যে দিয়ে ইজিলি পাস করে যায়। তাহলে শুরুতে ক্যাপাসিটরটা কি হয়ে যাবে বলো? অন হবে। চার্জ হয়ে যাবে। এই যে উপরে প্লাস, জি নিচে স্যার। মাইনাস। আর আমি কি করেছি? এখানে সুইচটাকে একবার অন করে আবার কি করে দিয়েছি? অফ করে দিয়েছি। তাহলে ক্যাপাসিটরটা আমার চার্জ হয়ে গেল। এই চার্জটা হয়ে যাওয়ার পরে এইবার কি করবে? ক্যাপাসিটরের মধ্যে তো পটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে গেল, তাই না?
বলো। ক্যাপাসিটরের মধ্যে কিন্তু জি স্যার। ইয়ে হয়েছে তোমার এখানে পটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ করেছে, ঠিক আছে? তাহলে এই চার্জ একটা আরেকটা থেকে বের হওয়ার চেষ্টা করবে, পাথ পেলে সে বের হবে, এই এখান দিয়ে বের হবে, এই এখান দিয়ে বের হবে। যখন কারেন্ট এখন এখান দিয়ে ফ্লো করবে, তখন আমরা জানি কয়েলের চতুর্দিকে কি তৈরি হয়? ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি স্যার। হয়। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, কারেন্ট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ক্যাপাসিটর তার চার্জকে ধীরে ধীরে লুজ করছে, এক সময় নাই, চার্জ নাই, আছে? স্যার। তাহলে সমস্ত চার্জ কোথায় চলে চলে গিয়েছে? এটা এদিক দিয়ে এসে এখন এটা চার্জ এখান দিয়ে ফ্লো করে এটা নিউট্রাল হয়ে গেছে। কেন? এই পাশে পজিটিভ, এই পাশে এসে কি হয়ে গেছে বলো? নেগেটিভ। নেগেটিভের নেগেটিভ সাথে এসে নিউট্রাল হয়ে গেছে। কম্বাইন করে এটা জিরো হয়ে গেছে, সেই জন্য কোথাও কোনো চার্জ নাই। কিন্তু যাওয়ার পথে এই যে এখান দিয়ে কারেন্ট ফ্লো করলো, একটা জি কয়েলের স্যার। মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে, তখন তার মধ্যে এনার্জি স্টোর হতে থাকবে। জি স্যার। তখন আমরা জানি ক্যাপাসিটরও এনার্জি স্টোর করে, ইন্ডাক্টর এনার্জি স্টোর করে। আইডিয়াল ইন্ডাক্টর কোনো এনার্জি লস করবে না, আইডিয়াল ক্যাপাসিটর কোনো এনার্জি লস করবে না, কম টোটাল এনার্জিটুকু সে কি করবে? স্টোর করবে। ক্যাপাসিটর স্টোর করে হলো ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি হিসেবে, আর ইন্ডাক্টর স্টোর করে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। তাহলে এর চতুর্দিকে ম্যাগনেটিক ফিল্ডটা সবচেয়ে বড় হবে। কেন বড় হবে? এখানে দুই জায়গায় এনার্জি ছিল, এই যে দেখো, একটা ক্যাপাসিটরের মধ্যেও কিছু ছিল, ইন্ডাক্টরের মধ্যেও কিছু ছিল। এই ইউবিটা হইলো এনার্জি ইন দা ইন্ডাক্টর, কালার থেকে বোঝা যাচ্ছে। আর সবুজটা হলো এই যে ইলেকট্রোস্ট্যাটিক, এইখানে দুইটার মধ্যেই আছে। এখানে এসে সম্পূর্ণটা কি হয়ে গেছে? ম্যাগনেটিক হয়ে গেছে, এইটা জিরো হয়ে গেছে। বুঝতে পেরেছো? জি স্যার। তার কারণে ম্যাগনেটিক ফিল্ডের চতুর্দিকে কি আছে? বড় আছে। আচ্ছা, এখন ইন্ডাক্টরের বৈশিষ্ট্য হলো সে কারেন্টকে চেঞ্জ করতে দেয় না যতক্ষণ পর্যন্ত তার শক্তি থাকে, এনার্জি থাকে। তো কারেন্টটা কোন দিকে ফ্লো করতেছিল? এই দিকে। জি ও স্যার। এই দিকেই ফ্লো করাবে। কিভাবে ফ্লো করাবে? এইবার ও নিজে কন্ট্রোলটা নিয়ে নিবে, ও নিজে কারেন্টটাকে ফ্লো করাবে। সাথে সাথে একটু আগে এখানে পজিটিভ ছিল, এখন সাথে সাথে ওর পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে। পোলারিটিটা চেঞ্জ হয়ে এখানে হয়ে যাবে মাইনাস, এখানে হয়ে যাবে প্লাস, এন্ড ইট উইল ওয়ার্ক অ্যাজ এ সোর্স। কারেন্ট সোর্স। হ্যাঁ, তাহলে এখান দিয়ে এখন কারেন্টটা দেখো অপোজিট ডিরেকশনে ফ্লো করতেছে, ফ্লো করতেছে, ফ্লো করে তাহলে এখানে কি হবে? চার্জটা চলে আসবে, পজিটিভ চার্জটা। জি স্যার। তাহলে এক সময় দুইটা ইকুয়াল হবে, এক সময় ওর সমস্ত এনার্জি কি হয়ে যাবে? শেষ। তাহলে পুরো ম্যাগনেটিক ফিল্ডের এনার্জিটা আবার কোথায় চলে গিয়েছে? ক্যাপাসিটরে। ক্যাপাসিটরে, ইলেকট্রোস্ট্যাটিকে আবার চলে আসছে। এই দেখো ইলেকট্রোস্ট্যাটিক ম্যাক্সিমাম, এটা হয়ে গেছে কি মিনিমাম। তো জি স্যার। এখনো আর কন্ট্রোল নিতে পারবে না। কেন পারবে না? ওর এনার্জি নাই, শক্তি নাই, ও মারা গেছে। তাহলে এখন ক্যাপাসিটর কন্ট্রোল নিবে। ক্যাপাসিটর এখন কি করবে? এই দিকে আবার ডিসচার্জ করতে শুরু করবে, এই যে। তাহলে দেখো, ক্যাপাসিটর এখানে শুরুতে ডিসচার্জ করেছিল এইদিকে, এখন ডিসচার্জ করতে শুরু করলো কোন দিকে? এই দিকে, তাই না? জি স্যার। তাহলে এইটা যদি এনার্জি কোনোভাবেই যদি লস্ট না হয়ে যায়, তাহলে একবার কি হবে? একবার ক্যাপাসিটর এদিক দিয়ে যাবে, একবার ক্যাপাসিটরের এদিক দিয়ে যাবে। তো এখানে তুমি যদি কারেন্ট মেজার করো, এখানে কারেন্টের মেজার করো, অথবা এখানকার যে কোনো একটার অ্যাক্রসে ভোল্টেজ মেজার করো, তাহলে তুমি কি পাচ্ছ? একটা সাইনোসয়েডাল অসিলেশন পাচ্ছ না? এরকম জি একটা স্যার। অসিলেশন পাচ্ছ। কিন্তু কোন কয়েলই আইডিয়াল হয় না, তার ভিতরে কিছু কি থাকে? রেজিস্ট্যান্স থাকে। তাহলে এটার ভিতরে একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে সে কি করবে? সামান্য ছোট একটা রেজিস্ট্যান্স থাকে। তাই প্রথম সাইকেলে সে যতটুকু এনার্জি পাবে পুরোটা দিতে পারবে না, কিছু এনার্জি ও লস করবে। যার কারণে প্রথমে সে যতটুকু পেয়েছিল পরের বার তার চেয়ে একটু কম পাবে, ক্যাপাসিটর ফেরত পাবে কম। যত যত সাইকেল কমপ্লিট হবে ক্যাপাসিটর কম ফেরত পাবে, কারণ ইন্ডাক্টর কিছু কি করবে? এনার্জি লস লস করবে। করে লস দিবে। করে ফেলবে। তাহলে এই ট্যাঙ্ক সার্কিটের মধ্যে, ট্যাঙ্ক সার্কিটের বৈশিষ্ট্যই হলো, প্র্যাকটিক্যাল ট্যাঙ্ক সার্কিট একটা কি তৈরি করে? একটা অসিলেশন তৈরি করে, যার অ্যামপ্লিটিউড গ্রাজুয়ালি কি করতে থাকে? কমতে থাকে। আমরা বলি ড্যাম্পড অসিলেশন। এটা কি অসিলেশন? ড্যাম্পড অসিলেশন। ড্যাম্পড অসিলেশন, ঠিক আছে? অসিলেশন। তাহলে এই অসিলেশনের ফ্রিকোয়েন্সিটা কত হবে? কত ফ্রিকোয়েন্সিতে সে অসিলেশন করবে? এই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। তোমরা প্যারালাল রেজোন্যান্ট সার্কিট পড়েছো কিনা? পড়ো নাই?
এই রেজোন্যান্ট পড়ো নাই? পড়েছি স্যার রেজোন্যান্স সার্কিট। এই ইলেকট্রিক্যাল সার্কিটে রেজোন্যান্ট সার্কিট পড়ার কথা তো। তাহলে এটা প্যারালাল রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি তত ফ্রিকোয়েন্সিতে সেটা অসিলেট করতে থাকবে। ঠিক আছে, তাহলে প্যারালাল সার্কিটের রেজোন্যান্স কখন হয়? যেই ফ্রিকোয়েন্সিতে এইটার রিঅ্যাকট্যান্স এবং এইটার রিঅ্যাকট্যান্স সমান হয়, তাই না? জি স্যার। XC is equal to এক্সেল। XL, এবং সেই অবস্থায় এই দুই টার্মিনালের ইম্পিডেন্স কি হয়? সবচেয়ে কম হয়। না বেশি হয়, প্যারালালে সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, এই দুই প্রান্তের ইম্পিডেন্স সবচেয়ে বেশি হবে, সিরিজে সবচেয়ে কম হয়। এই ফিগার থেকে দেখো, এটা হলো ইম্পিডেন্স, এই যে ইম্পিডেন্স। ঠিক আছে, এটা হলো ইম্পিডেন্স। তাহলে তোমার যদি ইয়ে হয় ইন্ডাকটিভ, এটা হলো ইন্ডাকটিভ, এই পাশে কি দিয়েছে? না, এটা হলো একটা ক্যাপাসিটর আছে। তুমি এখন মনে করো এটা একটা লোড, এখানে হাই ফ্রিকোয়েন্সি দিয়েছো, তাহলে হাই ফ্রিকোয়েন্সিতে এসে কি হবে? ক্যাপাসিটরটা শর্ট হয়ে যাবে না? জি স্যার। তাহলে এই যে ইম্পিডেন্স কি হবে? অলমোস্ট জিরোর কাছাকাছি হয়ে যাবে। ঠিক আছে, জি স্যার। না এই সরি ভুল বলছি তো। হাই ফ্রিকোয়েন্সিতে কে শর্ট হবে? স্যার ক্যাপাসিটর। ক্যাপাসিটর। তাহলে আমি এই পাশে কেন দেখাচ্ছি? এইদিকে দেখাবো না? হুম। হ্যাঁ, এদিকে। আচ্ছা, আর লো ফ্রিকোয়েন্সিতে কে শর্ট হয়ে যাবে? ইন্ডাক্টর। ইন্ডাক্টর। তাহলে লো ফ্রিকোয়েন্সিতে এই যে ইন্ডাক্টর শর্ট। তাহলে দেখো, তুমি যদি ফ্রিকোয়েন্সি ধীরে ধীরে বাড়াতে থাকো, তাহলে ইম্পিডেন্স বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বেড়ে বেড়ে এক সময় কি হয়ে যাবে? আবার এই ধীরে ধীরে এবার ক্যাপাসিটর শর্ট হইতে শুরু করবে। তাহলে একটা পয়েন্ট আসবে, যেই পয়েন্টে ইম্পিডেন্স কি হবে? ম্যাক্সিমাম, এবং সেই অবস্থায় এই দুইটা কি হবে? ইকুয়াল। ইকুয়াল হবে। তাহলে এটা আরো অনেক কিছু আছে, সেটা হলো কোয়ালিটি ফ্যাক্টর। কোয়ালিটি ফ্যাক্টর সম্বন্ধে একটু এখনই বলে রাখি, যে এই রেজিস্ট্যান্সের এইটা কোয়ালিটি ফ্যাক্টরের ডেফিনেশন কি জানো তোমরা? না স্যার। জানো না? না, এই এই ইন্ডাক্টরের কাজ কি ছিল বলতো? ইন্ডাক্টরের কাজ ছিল এনার্জি স্টোর করা এবং রিলিজ করা। ওর লস করা ওর কাজ ছিল না, কিন্তু তারপরে রেজিস্ট্যান্সের কারণে সে কি করছে? কিছু লস করছে। তাহলে এটা ভালো কোয়ালিটি হলো না, খারাপ কোয়ালিটি হলো। এটার থেকে আমরা কোয়ালিটি ফ্যাক্টর মেজার করি। কোয়ালিটি ফ্যাক্টর হলো কিউ। কিউ ইজ ইকুয়াল টু হলো তোমার এক্স এল ডিভাইডেড বাই আর। দেখো, যদি আর এর ভ্যালু 0 হতো, তাহলে কোয়ালিটি কি হতো? ইনফিনিটি, ইনফাইনাইট। কিউ ফ্যাক্টর খুব ভালো। আর যদি আর এর ভ্যালু একটু একটু করে বাড়তে থাকে, তাহলে কোয়ালিটি ফ্যাক্টর কি হতে থাকে? কমতে থাকে। তাহলে কোয়ালিটি ফ্যাক্টরের সাথে ইম্পিডেন্সের কি রিলেশন? ইম্পিডেন্সের রিলেশন হলো, কোয়ালিটি ফ্যাক্টর তোমার যদি অনেক বড় হয়, তাহলে এই গ্রাফটা অনেক শার্প হয়। বুঝতে পেরেছো? কিউ ফ্যাক্টরের এই ইম্পিডেন্সের গ্রাফটা অনেক শার্প হয়, এই যে এইটা অনেক শার্প হয়। আর যদি এটার কোয়ালিটি ফ্যাক্টর, এই যে এখন যেটা ড্র করলাম, এটার কোয়ালিটি ফ্যাক্টর খুব খারাপ। এখন যেটা ড্র করলাম সেটার কোয়ালিটি ফ্যাক্টর আরেকটু ভালো। আর এখন যেটা ড্র করতেছি সেটার কোয়ালিটি ফ্যাক্টর এই সবচেয়ে ভালো। ও হয় নাই, আরেকটু। আচ্ছা দেই, এখান দিয়ে নামাই দিই, এই। ঠিক আছে, তো কোয়ালিটি ফ্যাক্টর যদি বেশি হয়, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে শুধু সে রেজোন্যান্স করবে, আশেপাশের ফ্রিকোয়েন্সিতে সে রেজোন্যান্স শো করবে না। তাহলে কি হবে? তোমার এমপ্লিফায়ার অসিলেটরের ফ্রিকোয়েন্সি মোটেও চেঞ্জ হবে না। যেমন এটার কোয়ালিটি ফ্যাক্টর অত ভালো না, সে এই ফ্রিকোয়েন্সিও যত ইম্পিডেন্স দিচ্ছে, এখানেও ততটুকুই ফ্রিকোয়েন্সিতে দিচ্ছে, এখানেও দিচ্ছে ইম্পিডেন্স সেম। তাহলে এখান এই ফ্রিকোয়েন্সিতেও অসিলেট হতে পারে, এটাতেও হতে পারে, এটাতেও হতে পারে। ঠিক আছে? জি স্যার। এক মিনিট। হ্যাঁ পারভেজ, ওয়ালাইকুম আসসালাম। এই যা শুনছি সেটা কি কনফার্ম? ও কংগ্রাচুলেশনস। হ্যাঁ, আমি তোমাকে কংগ্রাচুলেট করে মেল করছি আগেই। হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি। আমি এই জন্য ফোন দেই নাই, যে এখন তো ব্যস্ত থাকবা না। ঠিক আছে ভাই, যাক, আমাদের ডিপার্টমেন্ট থেকে তোমার একটা তোমাদের সাকসেস মানে ডিপার্টমেন্টেরই সাকসেস। যাক, হ্যাঁ, ভালো। ঠিক আছে, অবশ্যই অবশ্যই, যে কোনো হেল্প লাগলে বলবা, দল মত নির্বিশেষে আমার ডিপার্টমেন্টের। ঠিক আছে। আচ্ছা, আর হইলো প্রজ্ঞাপন হয়ে গেছে না? আচ্ছা যাক, ভালো ভালো। ঠিক আছে। আচ্ছা পারভেজ, আমি পরে তোমার সাথে পরে আলাপ করব, যখন তুমি ফ্রি থাকো। আমি ক্লাসে আছি, এই যে হ্যাঁ। না না, ঠিক আছে ঠিক আছে, ওকে। কংগ্রাচুলেশনস এগেইন, হ্যাঁ, এন্ড বেস্ট অফ লাক। হ্যালো।
জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে কোয়ালিটি ফ্যাক্টর যদি ভালো হয় তাহলে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে সে কাজ করবে। আচ্ছা যাক, এতক্ষণ পর্যন্ত আমরা এটা কেন বললাম, এতক্ষণ পর্যন্ত আমরা এই জন্য পড়লাম, আমরা এখন যে অসিলেটর গুলো পড়বো, কলপিটস অসিলেটর, হার্টলি অসিলেটর, আরো অনেক ধরনের অসিলেটর আছে, আমি সব হয়তো পড়াবো না, টিউনড কালেক্টর অসিলেটর, টিউনড বেজ অসিলেটর ইত্যাদি, এগুলো হলো এই ট্যাঙ্ক সার্কিটের উপরে কাজ করে। ঠিক আছে, তাহলে কলপিটস অসিলেটর একজন সায়েন্টিস্ট, উনি এটা আবিষ্কার করেছেন। তাহলে কলপিটস অসিলেটরের ফিগারটা আমরা একটু দেখি। এইটা হলো তোমার কলপিটস অসিলেটর, এইটা হলো তোমার সেই ট্যাঙ্ক সার্কিট। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো কি ট্যাঙ্ক সার্কিট। ঠিক আছে, তো এই ট্যাঙ্ক সার্কিটটা তৈরি করা হয়েছে কিভাবে, একটা ইন্ডাক্টর দিয়ে আর দুইটা ক্যাপাসিটর দিয়ে করা হয়েছে। দুইটা ক্যাপাসিটর কেন দেয়া হলো, কারণ আমরা তো ট্যাঙ্ক সার্কিট থেকে কিছু একটা অসিলেশন নিয়ে ফিডব্যাক করব, বুঝতে পেরেছো? জি স্যার। সেই জন্য এটা ক্যাপাসিটর দিয়ে এটাকে কি করা হলো, ডিভাইড করে দেওয়া হলো ক্যাপাসিটর দিয়ে, দুইটা ক্যাপাসিটর। তাহলে দেখো এখানে তোমার যদি একটা সিগন্যাল তুমি চিন্তা করো, তো সেই সিগন্যালটা এই দুইটার অ্যাক্রসে ড্রপ হবে না, হবে কি না? জি জি স্যার। স্যার। তাহলে এখানে যদি প্লাস হয় এখানে হবে মাইনাস, আবার এখানে হবে প্লাস আর এখানে হবে মাইনাস। মাইনাস। এই অ্যাম্পলিফায়ার কত ডিগ্রি ফেজ শিফট প্রডিউস করবে? 180 ডিগ্রি ফেজ শিফট প্রডিউস করবে। তার মানে কি, তার মানে এখানে মাইনাস থাকলে এইখানে তুমি প্লাস পেয়েছো, যেহেতু আমি এখানে প্লাস ধরেছি সেই জন্য বললাম, বুঝতে পেরেছো? জি স্যার। এখানে আমি যেই ভোল্টেজটা পাচ্ছি ভিআইটা কি, তাহলে ভিআইটা হলো তোমার মাইনাস, এখানে যেই ভোল্টেজটা আসতেছে সেটা মাইনাস, মাইনাস ইনভার্ট হয়ে এখানে কি হলো, প্লাস হলো, প্লাস এখানে ডিভাইড হয়ে এখানে কিছু ভোল্টেজ আসলো। এখন এই যে নিচের ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজটা দেখো, গ্রাউন্ডের সাথে লাগিয়ে দিয়েছি, তার কোনটা পজিটিভটা, নেগেটিভটা কার সাথে লাগিয়েছি, ইনপুটের সাথে। পেজের ইনপুটের সাথে। সাথে। তাহলে এখানে এই ইনপুটের সাথে এই ইনপুটটা কি হয়ে গেল, মিলে গেল, বোঝো নাই? এটা নেগেটিভ ধরেছো, আবার এখান থেকে সে নেগেটিভই দিচ্ছে, তাহলে এই যে ফিডব্যাকটা কি হয়ে গেল, ইন ফেজে হয়ে গেল না? জি স্যার। অথবা আমি বলি যে আউটপুটে ভোল্টেজ প্রডিউস হয়েছিল কি পজিটিভ, কিন্তু এই পজিটিভ ভোল্টেজকে আবার সে ইনভার্ট করে, এই যে আমার নেটওয়ার্কটা এটাকে ইনভার্ট করে দিয়ে এখানে নেগেটিভ দিচ্ছে, তাহলে এই নেটওয়ার্কটা ফিডব্যাক নেটওয়ার্ক আমার 180 ডিগ্রি ফেজ শিফট প্রডিউস করছে। জি স্যার। ফিডব্যাক, তাহলে এই জন্য আমাদের তাহলে এটা দিয়ে ফেজ ইয়া হলো 180 ডিগ্রি ফেজ শিফট হলো। আর ডিভিশন হবে কিভাবে, ডিভিশন হবে সেটা একটু বুঝে নাও। আমি যদি এখানে একটা ভোল্টেজ দেই, তাহলে এখানে ধরো দিলাম আমি 5 ভোল্ট, ঠিক আছে, এসি, হ্যাঁ, তাহলে যার রিঅ্যাকট্যান্স বড় সে বেশি ভোল্টেজ পাবে, জি স্যার। 5 ভোল্ট, জি স্যার। ঠিক আছে। তাহলে মনে করো তোমার এইটার রিঅ্যাকট্যান্সটা বড়, এটা পেয়ে গেল হলো 3 ভোল্ট, আর এইটার রিঅ্যাকট্যান্সটা ছোট, তাহলে এটা পেয়ে গেল কত ভোল্ট, 2 ভোল্ট। 2 ভোল্ট। তাহলে ফিডব্যাক ফ্যাক্টর কি হলো, ফিডব্যাক ফ্যাক্টর হলো 2 ভোল্ট ডিভাইডেড বাই 3। 3 3 ভোল্ট, ভোল্ট। এখানে চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই যে এইটার কি হলো, কম হলো, কেন কম হলো, এটা রিঅ্যাকট্যান্সটা তুমি বলো, কম ধরেছি। রিঅ্যাকট্যান্সটা কম ধরেছো, হ্যাঁ এইটা একটু ভুল বলা হলো, কিন্তু এটা কিন্তু 2 ভোল্ট ডিভাইডেড বাই 3 ভোল্ট না, 2 ভোল্ট ডিভাইডেড বাই 5 ভোল্ট, হ্যাঁ আমি কারেকশন করে দিলাম, তাই না? ফিডব্যাক সমান কত, ফিডব্যাক সমান হলো তোমার ভি এফ ইএফ বাই ভিও। ডিভাইডেড বাই ভিও, তাহলে 5 ভোল্ট ছিল, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এখন এখানে তুমি কম ভোল্টেজ চাচ্ছ না বেশি ভোল্টেজ চাচ্ছ, সেটা ডিপেন্ড করবে রিঅ্যাকট্যান্সের উপরে, আর রিঅ্যাকট্যান্স আবার ইনভার্সলি প্রপোর্শনাল টু সি, তাই না? জি স্যার। ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে দেখো তুমি যদি একটু চিন্তা করে আমাকে অ্যানসার দিবে যে C1 এর ভ্যালু যদি বাড়ে, C1 এর ভ্যালু যদি বাড়ে তাহলে ফিডব্যাক বাড়লো না কমলো, ভি এই বিটা এর মান বলবা, বিটা এর মান বাড়লো না কমলো, এইটার ভ্যালু কি হচ্ছে, এটার ভ্যালু কি করতেছি আমি, বাড়াচ্ছি। এটার ভ্যালু বাড়াচ্ছি, হ্যাঁ এর উপরের দিকে দিলাম, এটা বাড়াচ্ছি, হ্যাঁ বাড়বে। কমবে। কমবে স্যার, এক্স হুম, কমে যাচ্ছে। এটা ফিক্সড বাড়বে। রাখছি, এটা ফিক্সড রাখছি।
আচ্ছা তাহলে ঠিক আছে, এইটার থেকে বলো, এইটার ভ্যালু যদি বাড়াই তাহলে কি হয়? স্যার এটার ভ্যালু বাড়ালে কমবে। এইটার ভ্যালু বাড়ালে কমবে। তো এইটার ভ্যালু বাড়ালে যদি কমে, এইটার ভ্যালু বাড়ালে কি হবে? বাড়বে। 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 তাহলে এই ফ্যাক্টরটা চলে আসবে হলো তোমার C1 ডিভাইডেড বাই C2। C2 ঠিক আছে, C1 ডিভাইডেড বাই C2 আচ্ছা এখন বলো তো, ফিডব্যাক কি আমরা খুব বেশি চাই? আমাদের কি একের চাইতে বেশি দরকার? না স্যার, একের চাইতে বেশি দরকার না, কম দরকার। অবশ্যই ফিডব্যাক বিটার মান কি 1 এর চাইতে ছোট। ছোট হতে হবে। তাহলে 1 এর চাইতে যদি ছোট হয় তাহলে তোমার এই C2 should be larger than C1 C1। C1 ঠিক আছে, এইটা হতে হবে। তাহলে আমরা যখন ডিজাইন করব, যে কোনো জায়গায় দেখব এই যে এইটা হবে তোমার, তাহলে ফিডব্যাক ফ্যাক্টর তুমি পেয়ে গেলা। ঠিক আছে, আর এটা তো এমপ্লিফায়ারে নতুন কি আসছে দেখো, এখানে একটা ইন্ডাক্টর ইউজ করা হয়েছে। ইন্ডাক্টরটার নাম দেওয়া হয়েছে কি? RFC। RFC এর পুরো নাম হলো রেডিও ফ্রিকোয়েন্সি চোক। এই রেডিও ফ্রিকোয়েন্সি চোক। আচ্ছা তোমাদের বাসায় কার বাসায় টিউব লাইট নাই? যারা ঢাকায় থাকো সবার বাসায় টিউব লাইট আছে, তাই না? জি স্যার। টিউব লাইটের এই টিউব লাইটের মধ্যে একটা ইন্ডাক্টর ইউজ করা হয় না, জানো কিনা? জি স্যার। জি স্যার। একটা সাদা ব্যালাস্ট বলে নাকি, ওইটার নাম কি? কে কি জানো তো বলো তো? স্যার চক বলে, বাইরে থাকে যে। হ্যাঁ, বাইরে স্যার যেটা থাকে, চক। হ্যাঁ জি স্যার, চক। চক বলে। আসলে ও বাংলা ওইটা উচ্চারণটা, আসলে এটার উচ্চারণটা কি হবে? চোখ। ঠিক আছে, আসলে ওইটা সঠিক নাম ওই চোখ। ঠিক আছে, ওইটার সঠিক নাম হলো কি? চোখ। চোখটা আসলে কি? চোখ মানে হইলো কোনো কিছুকে আটকে দেয়া। বুঝতে পারছো চোখের বাংলা মিনিংটা কি? চোখের বাংলা মিনিংটা হলো কোনো কিছুকে চেপে ধরা, হ্যাঁ, মানে বন্ধ করে দেয়া। তাহলে ওইটা একটা কয়েল, তো সেই কয়েলের কারণে যেহেতু এটা ফ্রিকোয়েন্সিকে কি করে ব্লক করে, সেই জন্য এর নাম হয়েছে চোখ। বুঝতে পেরেছো? এই টিউবলাইটের কানেকশন জানো? না স্যার, এই টিউবলাইটের কানেকশন দেখাচ্ছি। এটা হলো একটা কয়েল, ঠিক আছে, আর এটা হলো তোমার টিউবলাইট। এই হলো টিউবলাইট, এই টিউবলাইট। এই টিউবলাইটের এখানে থাকে হলো আরেকটা টার্মিনাল নাকি, এখানে থাকে আরেকটা ফিলামেন্ট, এই ফিলামেন্ট। তাহলে এই পাশের ফিলামেন্টের সাথে এখন কি হবে তোমার, এখান দিয়ে যে একটা, এখান থেকে নিউট্রাল, এই নিউট্রাল তুমি এখানে দিয়ে দাও, এখানে নিউট্রাল দিয়ে দাও, আর এখান থেকে আরেকটা নিয়ে আসো, এনে এখানে স্টার্টার, এই স্টার্টার, এই স্টার্টার, এটা হলো স্টার্টার, আর এটা হলো আমাদের চোখ। তাহলে এখানে হলো এই যে এসি। তাহলে এসি দেখো টিউবলাইটে যাওয়ার পথে এখানে কি হবে? বাধা পাবে না? বুঝতে পেরেছো? সেই জন্য এর নাম হলো চোখ। কিন্তু আমাদের আবার এখানে এসে টিউবলাইটের জন্য এটা চোখের কাজ করে না। টিউবলাইটে এসে এইটা যখন অন অফ হয়, এই স্টার্টারটা দেখবা অন অফ হয়, অন অফ হয়, তাই না? জি স্যার। অন অফ হলে এখানে এই ইন্ডাকটিভ ইফেক্টের জন্য হিউজ ভোল্টেজ তৈরি হয় এইটার অ্যাক্রসে। এই ভোল্টেজটা এইটার সাথে এই ভোল্টেজটা যোগ হয়ে এখানে একটা অনেক বড় সড়ো ভোল্টেজ অ্যাপ্লাই হয়, তখন এটার ভিতরে যে গ্যাসটা থাকে, গ্যাসটা এনার্জাইজড হয়। ঠিক আছে, তাহলে চোখ, আমরা এই জন্য বলি এটা চোখ নষ্ট হয়ে গেছে, তাই না? টিউবলাইটের জি স্যার, চোখ, চোখ আসলে তাহলে এই চোখটাই হলো আমরা এখন যেটা লিখতেছি, এই যে রেডিও ফ্রিকোয়েন্সি চোখ। এখন বলো তো তাহলে রেডিও ফ্রিকোয়েন্সি চোখের বাংলা কি দাঁড়ালো? বাংলা দাঁড়ালো যে এটা এমন একটা কয়েল যেটা রেডিও ফ্রিকোয়েন্সিকে বন্ধ করে দিবে, আটকে দিবে, তাই না? রেডিও ফ্রিকোয়েন্সি কোনটা? এইটা কত কিলো হার্জ থেকে কত কিলো হার্জ? 20 কিলো হার্জ থেকে 300 মেগাহার্জ। এটা কি অডিওর বাহিরে, অডিওর চাইতে বড় কিনা? জি স্যার, অডিওর চাইতে বড় হইলে ওটা রেডিও। বাস, রেডিও ফ্রিকোয়েন্সির বৈশিষ্ট্য কি? যেই ফ্রিকোয়েন্সি গুলো অ্যান্টেনা দিয়ে ট্রান্সমিট করা যায়, রেডিয়েট করানো যায়, এই ফ্রিকোয়েন্সিটা কোনো একটা অ্যান্টেনায় দিয়ে দিলে এটা কি হবে? অ্যাটমসফিয়ারে এটা রেডিয়েশন হয়ে যাবে, ঠিক আছে, ট্রান্সমিট হয়ে যাবে। সেই জন্য এর নাম হলো কি? রেডিও ফ্রিকোয়েন্সি। রেডিও ফ্রিকোয়েন্সি। এই তোমরা ছোট, তোমরা তো অবশ্য জানো না, আমরা আগে রেডিও শুনতাম না?
মুক্তিযুদ্ধের সময় সৈনিকদের হাতে রেডিও থাকতো না? জি স্যার। আর ওই জিনিসটার পুরো নাম কি জানো? ওটার নাম হলো রেডিও রিসিভার। কেন রেডিও রিসিভার? সে রেডিও সিগন্যালকে রিসিভ করে। বুঝতে পারছো? ধরো এই যে 150 কিলোহার্টজের সিগন্যালকে সে রিসিভ করে, ঠিক আছে? সেই জন্য ওটার নাম রেডিও রিসিভার। আর যাই হোক, এখানে তাহলে যে ফ্রিকোয়েন্সি তৈরি হবে সেটার নাম কি হবে? অবশ্যই রেডিও ফ্রিকোয়েন্সি হবে। জি স্যার। তাহলে এখানে তুমি যদি কোনো কিছু না দিতে, ধরো এটা শর্ট করে দিতাম, তাহলে এখান দিয়ে রেডিও ফ্রিকোয়েন্সি বলো, একটা ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি রকম? 0 না? 0। তাহলে 0 স্যার। এখান দিয়ে এই ই হয়ে যেত, রেডিও ফ্রিকোয়েন্সি এখান দিয়ে শর্ট হয়ে যেত, তাই না? জি স্যার। তাহলে এখন এই চোখ দেওয়ার কারণে কি হবে? রেডিও ফ্রিকোয়েন্সিতে এইটার রিঅ্যাকট্যান্স মানে এক্সএল টা অনেক বড় থাকবে। বুঝতে পারছো? রেডিও ফ্রিকোয়েন্সিতে এটার এক্সেলটা অনেক বড় থাকবে, যার কারণে এখান বড় দিয়ে থাকবে। যেতে পারবে না। তো এখন তুমি কোশ্চেন করতে পারো, স্যার এটা আর দিয়ে কেন করি না, একটা রেজিস্ট্যান্স দিয়েই তো করতে পারি। আচ্ছা, রেজিস্ট্যান্স দিয়ে দিয়ে করো যদি তুমি, কাজ হবে, কিন্তু রেজিস্ট্যান্সের কারণে আমরা অনেক সময় খেয়াল করেছো কিনা যে এখানে ভোল্টেজ সাফিসিয়েন্ট ভোল্টেজ পাই না ভাগ করার জন্য। আমরা যখন এমপ্লিফায়ার ডিজাইন করেছি, এখানে এটার অ্যাক্রসের রেজিস্ট্যান্স যদি দেই তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হয়, এইটার অ্যাক্রসের ভোল্টেজটা কি হয়ে যায়? কমে যায়। আবার এখানে রেজিস্ট্যান্স দিলে পাওয়ার লস হয়। তাহলে চোখ দিয়ে করলে পাওয়ার লস হবে না, অপারেটিং পয়েন্ট তোমার ইচ্ছে মতো যে কোনো জায়গায় সিলেক্ট করতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে এই অ্যাডভান্টেজটা পাওয়া যায়। তাহলে আর কি হলো? তাহলে এখানে আমাদের একটা অ্যাম্পলিফায়ার হয়ে গেল। এখানে আমরা যেটা পড়ে ফেললাম এটা হলো আমাদের ফিডব্যাক নেটওয়ার্ক। এখন অপারেশন আসো। যেই মুহূর্তে সুইচ অন করবে, এই ক্যাপাসিটর গুলো শর্ট, এই ক্যাপাসিটর গুলো কি হয়ে যাবে? শর্ট। কারণ আমাদের ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনের চাইতে অসিলেশনে যেই ক্যাপাসিটর ইউজ করা হবে এখানে ফিউ ন্যানো, আর এগুলো হবে তোমার হয়তো 1 মাইক্রো, এটা হবে 1 মাইক্রো, এগুলো হবে 100 মাইক্রো, তাই না? তাহলে আমরা এসি ইকুইভ্যালেন্ট যদি বলি তাহলে এই তিনটা ক্যাপাসিটরকে কি করব? শর্ট চিন্তা করব। ঠিক আছে? এখন সুইচ অন করার সাথে সাথে এখান দিয়ে কারেন্ট আসবে, এখান দিয়ে কারেন্ট এসে তোমার এই ক্যাপাসিটর গুলো চার্জ হবে। যতক্ষণ পর্যন্ত না এই ক্যাপাসিটর চার্জ হবে ততক্ষণ পর্যন্ত এই সার্কিট অপারেশন করতে শুরু করবে না। বুঝতে পেরেছো? তাহলে এটা চার্জ হওয়ার পরে এখানে এটা একটা ট্যাঙ্ক সার্কিট, আবার এখান দিয়ে ডিসচার্জ হবে। তাহলে এখানে এক কথায় আমরা আগে যেটা শিখে এসেছি, এখানে ড্যাম্পড অসিলেশন শুরু হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই ড্যাম্পড অসিলেশন যখন হবে তখন এই ক্যাপাসিটরের সিটি, সিটি মানে কি? সিটি মানে হলো C1 প্যারালাল C2, এইটা ইফেক্টিভ হবে। দুইটা এই ক্যাপাসিটর সিরিজে থাকলে কি হয় বলো? প্যারালালের মতো অ্যাক্ট করে। প্যারালালের মতো অ্যাক্ট করে। তাহলে আমি কি যেটা লিখেছি ঠিক আছে তো? জি স্যার। তাহলে আমরা যদি এরকম চিন্তা করি যে এখানে আমাদের একটা ক্যাপাসিটর আছে যার ক্যাপাসিটেন্সের ভ্যালু হলো সিটি, এখানে একটা ইন্ডাক্টর আছে তার ইন্ডাকটেন্সের ভ্যালু হলো এল, এটা এল, এটা হলো সিটি। তাহলে এখানে ট্যাঙ্ক সার্কিট, এখানে রেজোনেন্স হবে, রেজোনেন্স হয়ে ড্যাম্পড অসিলেশন তৈরি হবে। তাহলে এই রেজোনেন্সটা যে হবে কত ফ্রিকোয়েন্সিতে হবে? ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন কত হবে? রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির ফর্মুলা কি? যে দুইটা রিঅ্যাকট্যান্স যখন সমান হয়, একটু করে দেখাই, দুইটা রিঅ্যাকট্যান্স যদি সমান হয় তাহলে রেজোনেন্স হয়, তাই তো? তাহলে একটা হবে কি তোমার এক্স সি টি নাকি ইজ ইকুয়াল টু কত বলো? এক্স এল, তাই না? এক্স এল। তাহলে এটা সমান কত? 1 বাই ওমেগা নট সিটি, সিটি ইজ ইকুয়াল টু ওমেগা নট এল। তাহলে ওমেগা উপরে তুলে দিলাম, তাহলে কত হলো বলো? ওমেগা নট সমান সমান কত হচ্ছে? রুট ওভার 1 আপন এল সি টি, তাই না? ঠিক আছে তো? জি স্যার। তাহলে এখান থেকে এফ নট এর ভ্যালু টুয়াইস পাই দিয়ে গুণ করব, হয়ে গেল। তাহলে এইটাই হলো আমাদের ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। বুঝতে পেরেছো? আর একটা কন্ডিশন তো আগেই বের করেছি, বিটা এর মান বের করেছিলাম না? এই বিটা সমান কত এসেছিল বলো? স্যার C1 বাই C2। C1 বাই C2, গুড, C1 বাই C2, এটা হলো বিটা। আর তাহলে এখান থেকে তুমি গেইন, এই অ্যাম্পলিফায়ারের গেইন কত হতে হবে? এভি।
এবি মিনিমাম কত হতে হবে? স্যার C2 1 এর by থেকে বড়। C2 C2 by by C1 C1 বাস, এই তো। তাহলে আমরা সব ইকুয়েশন কিন্তু এখানে ডিরাইভ করে ফেললাম। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে বিটা তো 1 এর থেকে ছোট হওয়ার কথা। হ্যাঁ ছোট হচ্ছে স্যার না। C2 টা বড় হলে কি স্যার C2 এর রেজিস্ট্যান্স সবসময় বড় হবে? এই তুমি তো রেজিস্ট্যান্স বসাও নাই বোকা, তুমি তো ক্যাপাসিট্যান্স বসাইছো। জি স্যার, ক্যাপাসিট্যান্স বসালে তো রেজিস্ট্যান্স উল্টা হয়, তাহলে কি C2 রেজিস্ট্যান্স সবসময় ছোট হবে বা না ইম্পিডেন্স? আচ্ছা আমি বলি এইটার ইম্পিডেন্সটা কত হবে। তুমি যদি ইম্পিডেন্সের কথা এবার চলে আসো, তাহলে এইটার ইম্পিডেন্স তো প্রপোর্শনাল টু ও ইম্পিডেন্স হলো প্রপোর্শনাল টু কি 1/1 Z XC1 XC, জি স্যার, XC1। আর এখানে কি হলো 1/x XC2 XC2। তাহলে উল্টায় যাবে না, উল্টায় গেলে উপরে চলে যাচ্ছে কে XC2 XC2 আর নিচে আসতেছে কে XC1। XC1। এখন কোন ক্যাপাসিটরটা বড় বলছিলাম? স্যার C2 বড়। তাহলে C2 বড় হইলে তোমার এটা ছোট হইলো, এই যে এটা ছোট হইলো, ঠিক আছে। জি স্যার বুঝছি। আচ্ছা তাহলে আমাদের কি বাকি রাখছি, আমি ইকুয়েশন সব দেখালাম। তোমার যখন এখানে ড্যাম্পড অসিলেশন শুরু হবে, তাহলে ড্যাম্পড অসিলেশন হইলে কিছু অসিলেশন এখানে আসবে, এখানে আসলে এটা অ্যামপ্লিফাই করবে, আবার সেটা এখানে আসবে, এখানে এসে সে অ্যামপ্লিফাই করবে। তার মানে এটার কনসেপ্টটা যদি এক কথায় বলি, যে যদি অ্যামপ্লিফায়ারটা না থাকতো তাহলে ড্যাম্পড অসিলেশন হতো। এই অসিলেটরটা থাকার কারণে, এই অ্যামপ্লিফায়ারটা থাকার কারণে এখানে যতটুকু এনার্জি লস হবে, অ্যামপ্লিফায়ার ততটুকু এনার্জি এখানে কি করবে বলো, রিগেইন করবে। অ্যাড করে দিবে, কম্পেনসেট করে দিবে লসটাকে। তো যদি ঠিক মতো কম্পেনসেট করতে পারো তাহলে একদম পিওর সাইনোসয়েডাল ওয়েভ পাবে। কিন্তু তুমি যদি বেশি দিয়ে দাও, যা দরকার তার চাইতে বেশি দিয়ে দাও, তাহলে এটা কি হবে, এটা ডিস্টোর্টেড হবে একটু, এরকম যে দেখবা এরকম এই জায়গাটা এরকম হয়ে গেছে, অথবা এই জায়গাটা একটু কেটেই গিয়েছে, এরকম হবে। এই ঠিক আছে, কারণ আমরা এক্স্যাক্টলি অনেক সময় সব ডিজাইন করতে পারবো না, কারণ ডিজাইন করলেও রেজিস্ট্যান্সের ভ্যালু কম বেশি টম কিছু এদিক সেদিক হবে, সেই জন্য। তাহলে এইটা আমরা অপারেশনটা পড়ে ফেললাম নাকি? জি স্যার। আচ্ছা এই যে দুইটা ইন্ডাক্টর, দুইটা ক্যাপাসিটর একটা ইন্ডাক্টর, এর পজিশন যদি চেঞ্জ করে দুইটা ইন্ডাক্টর দাও আর একটা ক্যাপাসিটর দাও, তখন এটাকে বলা হবে হলো, এটা কলপিট না, হার্টলি অসিলেটর। এখন যেটা চলে আসছে সেটা কি হার্টলি অসিলেটর। এই যে তাহলে এই হার্টলি অসিলেটরের থিওরি তো সেম, একই থিওরি। দেখো এখানেও কি হবে, ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন কত হবে, ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন হবে 1/2 পাই by root over LC. রুট ওভার। এখন এখানে LC. এল এল কি দুইটা সিরিজে আছে না, জি স্যার LT হবে। L1 প্লাস L2। L1 ও plus লিখে ফেলছি, হ্যাঁ এই L1 প্লাস L2 আর আসবে হলো তোমার সি, সি। এটা হবে। আচ্ছা এখন যদি এমন হয় এই দুইটা কয়েল অনেক জায়গায় একটা কোরের উপরে প্লেস করা হয়, একটা কোরের উপরে প্লেস করা হয়, তখন এর মধ্যে একটা মিউচুয়াল ইন্ডাকটেন্স আসে এম। মিউচুয়াল ইন্ডাকটেন্সের ভ্যালু কত এম। তখন যদি আমি ইকুয়েশনটা দেখাই এখানে না লিখে, তখন যদি তুমি ইয়ের করো ওই যে মিউচুয়াল কন্ডাক্টেন্সটা সহ কনসিডার করো, তখন এই 2, কারণ এই কয়েল ওই কয়েলের উপরে এম প্রডিউস করবে, সেকেন্ড কয়েল আবার ফার্স্ট কয়েলের উপরে এম প্রডিউস করবে, তখন এই যেটা আসে, ঠিক আছে। আর এইটা হ্যাঁ বলো, এম এর ভ্যালুটা ডাবল হয়ে যাবে। আচ্ছা আর বিটার মান কত হবে, এবার বিটার মানটা হবে উল্টা, তাই না? কেন বলো, বিটা সমান কত হবে, বিটা বিটা হবে হলো তোমার L2 ডিভাইডেড বাই L1। L1। কেন? কারণ এইবার L2টা ছোট হবে, কারণ এখানকার ইম্পিডেন্সটা আমার কম দরকার, বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে ভি মান কত হতে হবে, এক কথায় বললে ইম্পিডেন্সের মাধ্যমে তো ভোল্টেজটা ডিভাইড হয়, তাহলে ইন্ডাক্টরের ইম্পিডেন্সটা হলো এল এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, আর ক্যাপাসিটরেরটা হলো ইনভার্সলি প্রপোর্শনাল, সেই জন্য একটার ক্ষেত্রে আরেকটা কি হয়ে যায়, মানে দুইটাতে একটু রেসিপ্রোকাল হয়ে যায়। ভোল্টেজ গেইনটা তাহলে কত হতে হবে, ভোল্টেজ গেইনটা হতে হবে L1 ডিভাইডেড বাই L2, এই ঠিক আছে, L1 বাই L2।
তাহলে এটা নিয়ে আবার নেক্সট ক্লাসে একটু ডিসকাস করব আর একটু, ঠিক আছে? তোমরা এই পর্যন্ত স্যার পড়াশোনা করো। হ্যাঁ বলো। স্যার এই অ্যাটেন্ডেন্স। অসিলেটর গুলা কি বার্কহাউজেন ক্রাইটেরিয়া ফলো করে না? হ্যাঁ এই যে করাইলাম, যে এই যে করলাম, দেখো বিটার মান কত দিয়েছো? L2 বাই L1, এভির মান কত সেট করছো? স্যার L1 বাই L2 মাল্টিপ্লাই করো, 1 হয়ে যায়। তাহলে এই যে বার্কহাউজেন ক্রাইটেরিয়া ফুলফিল করলো। আর তখন না দেখালাম যে এখানে মাইনাস আসছিল, এখানে প্লাস আসছিল, তারপরে এখানে চলে আসছিল প্লাস, এখানে চলে আসছিল মাইনাস, এখানে অ্যানাদার 180 ডিগ্রি ফেজ শিফট। এই অ্যাম্পলিফায়ার প্রডিউস করবে কি 180 ডিগ্রি ফেজ শিফট, কারণ এটা কমন ইমিটার অ্যাম্পলিফায়ার। আর এইটা প্রডিউস করবে কি, এখান দিয়ে যখন যাবে তখন অ্যানাদার 180 ডিগ্রি ফেজ শিফট। তা টোটাল ফেজ শিফট কত ডিগ্রি হলো? 360 এর 0। জি স্যার বুঝছি। 0 ডিগ্রি। এটা বুঝিয়েছিলাম কিন্তু শুরুতে। জি স্যার। আচ্ছা আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা বই দেখো, বিভিন্ন বই আছে, কোন বইয়ে খুঁজে পাও দেখো, দেখতে থাকো।